মেজর মেহরাজ সাদাফকে রিজেক্ট করার কারণ কি? শান্ত স্বরে জিজ্ঞাসা করে সরু চোখে সামনের দিকে চেয়ে উত্তরের অপেক্ষা করতে লাগলো মেহরাত। আপনাকে রিজেক্ট করার কোনো কারণ নেই, আমি বিয়ে করতে চাই না। নিজেকে ধাতস্থ করে নিচে তাকিয়ে উত্তর দিল স্রোত। সামনে বসে থাকা ব্যক্তির ওই ধূসর বর্ণের চোখগুলোই কিছু আছে, যতবারই তাকানোর সাহস করে খেই হারিয়ে ফেলে স্রোত। কেন চান না? হোয়াটস রং উইথ ইউ? অ্যাকর্ডিং টু অল ইনফরমেশন ইউ আর নট ইন এনি রিলেশনশিপ, দেন হোয়াই? রাগান্বিত স্বরে বলল মেহরাত। আমার বিয়েতে ভয় কাজ করে। ইউ ক্যান সে আই হ্যাভ আ ফোবিয়া, গ্যামোফোবিয়া। বলে সামনের দিকে তাকালো স্রোত, কিন্তু বিধিভাম ওই চোখ দুটি কড়া চোখে তার দিকে চেয়ে আছে। সাথে সাথে নজর ঘুরিয়ে ফেললেও স্রোত বুঝলো তার কথা শুনে সামনের ব্যক্তি অনেকটাই অবাক হয়েছে। হোয়াট, হ্যাভ ইউ গন ম্যাড? একজন মেডিকেল স্টুডেন্টের বিয়েতে ফোবিয়া? লাইক সিরিয়াসলি? অবাক কণ্ঠে বলল মেহরাত। সরাসরি বলি, স্রোত এবার সাহস জুগিয়ে সামনের দিকে তাকিয়ে টেবিলের নিচ থেকে নিজের হাত বের করে টেবিলের উপর রেখে সুন্দর করে বসলো। বলতে শুরু করলো। আমি খুব কাছ থেকে সংসারের অশান্তিগুলো দেখেছি। খুব ছোট ছোট টপিক নিয়ে ঝামেলা বাঁধতে দেখেছি। ইচ অ্যান্ড এভরি টপিক নিয়ে ঝগড়া হতে দেখেছি। আমার বাবার চোখে কখনো আমার মায়ের প্রতি সম্মান দেখিনি, শ্রদ্ধা দেখিনি। আমার মায়ের জন্ম যেন সংসারে কাজ করার জন্যই হয়েছিল। আমার মাকে কখনো আমি সুখী হতে দেখিনি। আমি বিয়েকে ভয় পাই, খুব ভয় পাই। এত হাসি খুশি একটা মেয়ের মধ্যে যে এত কষ্ট লুকিয়েছিল কে জানতো। মেহরাত অনেকটাই অবাক হয়েছে। এতদিন অনেক চেষ্টা করছে স্রোতের সাথে সামনাসামনি বসে কথা বলা, কিন্তু স্রোত গুরুত্ব দেয়নি। তাছাড়া স্রোত মেডিকেলের ফিফথ ইয়ারের স্টুডেন্ট, 2 মাস পর তার ফাইনাল প্রফেশনাল এক্সাম, তাই খুবই প্রেশার যাচ্ছিল। আজকে ছুটির দিন ছিল। তাছাড়া গতকাল রাতে মেহরাদের মা ফোন করে জোর করায় সে রাজি হয়েছে, তাই আজকে একটা রেস্টুরেন্টে এসেছে মেহরাদ আর স্রোতের সিং। আচ্ছা তাহলে আজকে উঠি। মেহরাতকে চুপ থাকতে দেখে স্রোত চলে যাওয়ার কথা বলল। বিয়েটা 8 দিন পরই হচ্ছে। আমার ছুটি আর 10 দিনের। মায়ের অসুস্থতার জন্য এইবার জরুরি ছুটি নিয়ে এসেছি। জানি না আবার ছুটি কবে পাই। মাথায় রাখবেন কথাটা। স্রোত চলে যাওয়ার জন্য চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছিল। মেহরাদের এই কথা শুনে করুণ চোখে তাকালো স্রোত। আপনার ভয় কাটানোর জন্যে হলেও আপনাকে চাই স্রোতস্বিনী। আপনার ভুল ভাঙানোর জন্যে হলেও আপনাকে আমার চাই। গাঢ় কণ্ঠে বলল মেহরাত। তারপর সে বিল পে করতে উঠে গেল। যেতে যেতে বলল, আসুন আপনাকে নামিয়ে দেই। স্রোত যেন এই কথা শুনলই না। সে তো আটকে আছে মেহরাদের ওই কথাগুলোই। কি যেন ছিল ওই গাঢ় কণ্ঠে। মেহরাত দূর থেকে দেখে স্রোত ওই জায়গাটাই এক ধ্যানে দাঁড়িয়ে আছে। মজা করে স্রোতের সামনে তুড়ি বাজাতেই স্রোত চমকে উঠল। কি হয়েছে বুঝতেই লজ্জায় লাল হয়ে গেল স্রোত। বাঁকা এসে মেহরাত বলল, এত তাড়াতাড়ি আমার প্রেমে পড়ে গেলেন স্রোতস্বিনী? আমার তো সুবিধাই হলো। আমি স্রোত, সবকিছু ভাসিয়ে দিই, কিন্তু নিজে এত সহজে ভাসি না। কড়া সরে বলে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল স্রোত। মেহরাত হাসলো আর বেরিয়ে যেতে যেতে ভাবতে লাগলো। মেজর মেহরাজ সাদাফের উদ্ভিদ তেজস্বী না হলে কি মানাতো? গাড়ি চলছে আপন গতিতে তার নিজস্ব গন্তব্যে। মেহরাত ড্রাইভ করছে, তার পাশে বসে স্রোত বাহিরের দিকে তাকিয়ে আছে, যেন কিছু ভাবছে। সে গাড়িতে উঠতে চায়নি, মেহরাতই জোর করে উঠেছে। স্রোত যখন উঠতে যাচ্ছিল না, এক পর্যায়ে মেহরাত বলে বসলো, পাবলিক প্লেসে আপনাকে কোলে নিতে বাধ্য করবেন না আমায় স্রোতস্বিনী। স্রোত অবাক হয়ে তাকালো মেহরাতের দিকে। মেহরাত মাথা হেসে বলল, আপনাকে কোলে নিতে আমার কোনো সমস্যা নেই। আমি তো এক পায়ে দাঁড়ানো, কোলে নিতে। এখন আপনার ইচ্ছে। স্রোত ভাবছে এই লোক দুষ্টুমিও করতে পারে। মেহরাত আবার বলল, আসুন স্রোতস্বিনী, কোলে নেই। রাগান্বিত চোখে মেহরাতের দিকে তাকিয়ে গাড়িতে উঠল স্রোত। মনে মনে সে মেহরাদের 14 গোষ্ঠী উদ্ধার করতেই ভুলল না। মেহরাত যেন উচ্চ স্বরে হাসতে গিয়েও হাসল না। গাড়িতে পিনপত নীরবতা চলছে নিজ গন্তব্যে। গন্তব্য স্রোতের বাসা। স্রোত বাহিরে তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছে সেই ব্যস্ত শহর, শহরের মানুষ যানবাহনগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, কিন্তু তার মনোযোগ অন্যদিকে। সে ভাবছে তার কি করা উচিত।
আজকে এটা বুঝে গিয়েছে যে বিয়ে তাকে করতে হবে, আর এই বদলোকটাকেই করতে হবে। তখনই মেহরাত গলা ঝাড়ি দিয়ে স্রোতের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করলো। স্রোত একটু নড়ে চড়ে বসলে মেহরাত বলল, আপনাকে লজ্জা পেলে কিন্তু দারুণ লাগে স্রোতসিনী, ইচ্ছে করে ছুঁয়ে দেই। আচ্ছা স্রোত, আমি যদি তোমাকে একটু ছুঁয়ে দেই, তুমি কি বেশি রাগ করবে? শেষের কথাটাই যেন কিছু ছিল। স্রোত থমকে গেল। মেহরাত কি তাকে তুমি বলে সম্বোধন করলো? সবাই তো স্রোত বলে ডাকে, কই কখনো তো এমন লাগেনি। নেশাক্ত কিছু মেশানো ছিল নাকি ওই কণ্ঠে? কি ভাবছেন? স্রোতকে অন্যমনস্ক দেখে মেহরাত জিজ্ঞেস করলো। স্রোতের ধ্যান ভাঙতেই আমতা আমতা বলল। কই কিছু না। স্রোত নিজেই নিজের কাণ্ডে অবাক। যে স্রোত কোনোদিন কাউকে পাত্তা দেয়নি, এই কিনা এই লোকের কথায় গলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। স্ট্রেচ। গাড়ি থামলো স্রোতের বাড়ির সামনে। স্রোত নামতে নিলেই মেহরাত বলল, আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তর দিলেন না। কোন প্রশ্ন? আমি আপনাকে ছুঁয়ে দিলে কি আপনি রাগ করবেন? স্রোত এই প্রশ্নটা আবার আশা করেনি হয়তো। সে রাগি চোখে তাকিয়ে বলল। অসভ্য লোক। মেহরাত জোরে জোরে গা দুলিয়ে হাসতে শুরু করলো। স্রোত চোখ ছোট ছোট করে মেহরাদের হাসি দেখছে। মানুষের হাসির শব্দ এত সুন্দর জানা ছিল না। পরে নিজের ভাবনায় নিজেই বিরক্ত হয়ে ধ্যাত বলে বাড়ির ভেতরে চলে গেল। তারপর মেহরাতও বাড়ির উদ্দেশ্যে প্রস্থান করলো। সিরাজ সাখওয়াত ও লায়লা সাখওয়াতের দুই মেয়ে, বড় মেয়ে স্রোতসিনী আর ছোট মেয়ে মান্ধবী। স্রোতসিনী স্যার সালিমুদ্দৌলা মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের স্টুডেন্ট, আর মান্ধবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের স্টুডেন্ট। 4 বছর আগে ওদের মা লায়লা সাখওয়াত লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। সিরাজ সাখওয়াত বদমেজাজি মানুষ ছিলেন। ওনার মতে মেয়েদের জন্মই শুধু ঘর সংসারে কাজ করা। স্রোতসিনী আজকে এই জায়গায়, তার সম্পূর্ণ ক্রেডিট তার মায়ের। তার মায়ের ইচ্ছে ছিল 2 মেয়ে মানুষের মতো মানুষ হবে, প্রতিষ্ঠিত হবে। স্রোত যখন প্রথম বর্ষে, তখন তার মা মারা যায়। তখন থেকেই তার সাথে তার বাবা দূরত্ব বাড়ে। সে মনে করে তার বাবার জন্যই মা বেশি দিন বাঁচতে পারেনি। সিরাজ সাহেবী স্ত্রীর মৃত্যুর পর বদলে গেছেন। চুপচাপ থাকেন, কারোর সাথে রাগারাগি করা তো দূরের কথা, প্রয়োজনের বেশি কথাই বলেন না। নিজের মতো থাকেন, মেয়েদেরকে সাপোর্ট করেন। কিন্তু স্রোত উনার থেকে দূরত্ব বজায় রাখে। মান্ধবী পড়েছে ঝামেলায়। বাবা মেয়ের এই নীরব যুদ্ধে সে সেতুর মতো কাজ করে। সে বুঝে বাবা বদলে গেছেন। অতীত। গত 15 দিন আগে স্রোত আর তার বান্ধবী রিমা আর নুরির সাথে কলেজ যাচ্ছিল। তার চোখের সামনে একটা সিএনজি এসে একজন মহিলাকে ধাক্কা দিয়ে চলে যায়। মহিলাটি রাস্তায় পড়ে যায়। স্রোত দৌড়ে উনার কাছে গিয়ে দেখে উনি সেন্সলেস হয়ে গেছেন। মহিলার বয়স 75 হবে। পরনে দামি শাড়ি, গলায় মুক্তোর মালা, কানেও ম্যাচিং মুক্তোর দুল। স্রোত বুঝলো উনি একজন ভালো উচ্চবিত্ত ফ্যামিলির সদস্য। স্রোত আর ওর বান্ধবীরা মিলে উনাকে ওদের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়ে দেন। ওনার জ্ঞান ফিরতে দেরি হবে শুনে ওরা চলে যায় ক্লাসে। 2.5 মাস পর এখন খুবই ব্যস্ততার সময় যাচ্ছে ওদের। ইম্পর্ট্যান্ট একটা ক্লাস করে স্রোত হসপিটালে চলে আসে। ক্লাসে ওর মন বসছিল না। ওই মহিলার জ্ঞান ফিরল কি না তাই সে চলে আসছে। ক্লাস নোটস অন্যদের থেকে রাতে নিয়ে নেবে। হসপিটালে এসে জানতে পারে ওই মহিলার জ্ঞান ফিরেছে, মাথায় আর হাতে ব্যান্ডেজ করা। স্রোত উনার কাছে গেলে নার্স বলে, কোথায় গেছিলেন আপনি? জ্ঞান ফিরে কি জ্বালানোটাই জ্বালাচ্ছিলেন? উনি নাকি বাড়ি যাবেন। এই অবস্থায় কিভাবে একা বাড়ি যাবেন? অনেক কষ্টে শান্ত করে ঘুম পাড়িয়েছি, না হয় মাথায় আরো প্রেসার পড়তো। আচ্ছা আপনি যান, আমি আছি এখানে। বলে মহিলাটির পাশে বসে পড়ল স্রোত। মহিলাটি মুখের দিকে তাকিয়ে রইল স্রোত। কি মায়া ভরা চেহারা উনার, ঠিক স্রোতের মায়ের মতো। উনাকে দেখে স্রোতের তার মায়ের কথা মনে পড়ল। লায়লা বেগম সহজ সরল হাসি খুশি মানুষ ছিলেন। জীবনে দুঃখ কষ্টকে তিনি পাত্তা দিতেন না, বলতেন একদিন সব ঠিক হয়ে যাবে। স্রোত তার ছেলের সাথে হেসে বিড়বিড়িয়ে বলল, মা সব তো ঠিক হলো, কিন্তু তুমি দেখে যেতে পারলে না? এই মেয়ে, কাঁদছো কেন? মহিলাটি জিজ্ঞেস করলো। মায়ের কথা ভাবতে ভাবতে স্রোত খেয়াল করে নিয়ে ওনার ঘুম ভেঙে গিয়েছে। চোখের পানি মুছে হেসে বলল, না আন্টি, তেমন কিছু না, মায়ের কথা মনে পড়ছিল। তো আপনি কেমন আছেন এখন? কি জন্য রাস্তার মধ্যে যাচ্ছিলেন বলুন তো? আর একটু এদিক ওদিক হলে কি না কি হয়ে যেত। মহিলাটি যেন স্রোতের শেষের কথা শুনলেই না, জিজ্ঞেস করলেন, তোমার মা নেই? না, 4 বছর আগে আমাদের ছেড়ে অচিনপুরে চলে গেছেন, যেখান থেকে আর
কখনো ফিরবেন না। বাসায় কে কে আছে তোমার? বাবা, ছোট বোন আর আমি। কিছুক্ষণ চুপ থেকে স্রোত উত্তর দিল। কথোপকথনে জানা গেল মহিলার নাম বনলতা চৌধুরী। উনি ওইখানে কোনো এক কাজে এসেছিলেন। ওনার স্বামী শাহজাহান চৌধুরী একজন ডাক্তার ছিলেন। গত হয়েছেন 10 বছর আগে। ওনার এক ছেলে এক মেয়ে। ছেলে বড়, মেহরা সাদাফ চৌধুরী, বাংলাদেশ আর্মিতে উচ্চপদস্থ কর্মকর্তা হিসাবে দায়িত্বপ্রাপ্ত চট্টগ্রামে। আর মেয়ে মাহিরা হাজবেন্ডের সাথে কানাডাতে সেটেলড। ওনাদের বাড়িতে উনি এখন একাই থাকেন। ওনার দেখাশোনা করার জন্য একটা মেয়ে থাকে। স্রোত ওনার থেকে বাড়ির লোকের নাম্বার নিয়ে যোগাযোগ করে। কথা চলে মহিলাটিও স্রোতের সম্পর্কে ডিটেলসে সব জেনে নিলেন। স্রোতের মনে হলো বনলতা আন্টি তার প্রতি একটু বেশি আগ্রহ দেখিয়েছেন। পরে আবার ভাবলো হয়তো সে ওনাকে সাহায্য করায় জানতে চেয়েছেন, তাই এত পাত্তা দেয়নি। এক পর্যায়ে স্রোত ওনার ড্রেস চেঞ্জ করিয়ে দিল, খাইয়ে দিল, তারপর অনেকক্ষণ গল্প করে। এর মধ্যে বনলতা চৌধুরী ভাই নোলক সাহেব আর ওনার ওয়াইফ মাধবী বেগম আসেন। সন্ধ্যা হয়ে গেলে স্রোত ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় আর বলে কালকে আবার আসবে। মাথায় আঘাত পাওয়ায় ডাক্তার বলেছেন আরো 2-1 দিন হাসপাতালে থাকতে। স্রোত চলে গেলে বনলতা চৌধুরী ওনার ভাইকে জিজ্ঞেস করেন, মেয়েটাকে কেমন লেগেছে তোমার? আমরা যা ভাবছি তুমিও কি তাই ভাবছ? হেসে জিজ্ঞাসা করলেন নোলক সাহেব। একদম, খুব মানাবে ওদের, তাই না? খাপে খাপ। বলে হেসে ফেললেন নোলক সাহেব। মাধবী বেগম পাশে দাঁড়িয়ে এই 2 যমজ ভাই বোনের কাণ্ড দেখে যাচ্ছেন। এরা যে কোনো অবস্থাতেই মজা করবেন। কে বলবে ওদের এত বয়স, আবার একজন অসুস্থ। অতীত। বাড়ি ফিরে ড্রয়িং রুমে নিজের বাবাকে ম্যাগাজিন হাতে বসে থাকতে দেখতে পায় স্রোত। বাবাকে না দেখার ভান করে নিজের রুমে চলে যায় স্রোত। ফিরাজ সাহেব করুণ দৃষ্টিতে মেয়ের যাওয়ার দিকে তাকিয়ে আছে। স্রোত ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে পড়া কমপ্লিট করতে বসে যায়। পড়াশোনায় সে অনেক ভালো। সামনে এত বড় পরীক্ষা, তারপর তার নামের পাশে ডাক্তার শব্দটা যোগ হবে। তার মায়ের স্বপ্ন পূরণ হবে। মা পৃথিবীতে নেই তো কি হয়েছে? সে মনে করে তার মা সব সময় তার পাশে আছে। তাকে আর বান্ধবীকে দেখছে, পাস তাকে করতেই হবে। রাত 10টা। বান্ধবী খাবার নিয়ে স্রোতের রুমে এসে দেখে মায়ের ছবির সামনে গিয়ে স্রোত এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মায়ের কথা মনে পড়ছে আপু। কেন? তার মনে পড়ে না? বান্ধবীর কথার জবাব দেয় স্রোত। তা তো পরেই, কিন্তু সয়ে গেছে রে আপু। তবে আমি মনে করি মা আমার পাশেই আছে। আমাকে ঘুম থেকে ওঠার জন্য ডেকে দেয়। খেতে না চাইলে জোর করা, পড়ার সময় পাশে বসে থাকা, রাতে ঘুমিয়ে গেলে মাথায় হাত বুলিয়ে দেওয়া, শরীরের উপর কাঁথা দিয়ে লাইট অফ করে দেওয়া, সব যেন মাই করে, ঠিক আগে যেমনটা করতো। ধরা গলায় কথাগুলি বলতে বলতে বান্ধবীর চোখ দিয়ে পানি চলে আসে। স্রোত হাত বাড়িয়ে আঁকলে নেয় বোনকে আর বলে, কান্না করিস না, মা কষ্ট পাবে। মা কেন আমাদের ছেড়ে এত তাড়াতাড়ি চলে গেল আপু? আমরা কি খুব খারাপ? খারাপ শব্দটা শুনতেই স্রোতের তার বাবার কথা মাথায় আসে। বোনকে ছেড়ে দূরে সরে যায় আর ক্ষুব্ধ হয়ে কিছুটা চেঁচিয়ে বলে, হ্যাঁ খারাপ, আমরা খুব খারাপ, আমাদের রক্ত খারাপ, তার জন্যই মা চলে গেছে। বান্ধবী বুঝলো স্রোত কথাগুলো বলে তার বাবাকে বুঝিয়েছেন। এখন বাবা যতই পরিবর্তন হোক, সত্যি তো এটাই বাবা মাকে প্রচুর কষ্ট দিয়েছে, প্রচুর। হঠাৎ বান্ধবী দেখলো সিরাজ সাহেব দরজার সামনে ছলছল চোখে দাঁড়িয়ে আছেন। সে দেখতেই সিরাজ সাহেব আড়াল হয়ে গেলেন। কথাগুলোতে বান্ধবী বলল, আপু খেয়ে নে, সামনে তোর পরীক্ষা। এত অনিয়ম করলে মায়ের স্বপ্ন পূরণ হবে না। আমি যাই, আমার কালকে প্রেজেন্টেশন আছে। বান্ধবী চলে গেল। স্রোত বারান্দায় চলে যায়। 3 তলায় স্রোতদের ফ্ল্যাট। এই বারান্দাটা ওর অনেক পছন্দের। এখান থেকে অনেক সুন্দর করে চাঁদ দেখা যায়। চাঁদের সাথে কথা বলা যায়। চাঁদ থেকে অনেক দূরে একটা তারা আছে, সবসময় এখানেই থাকে একা একা। স্রোতের মনে হয় তারাটা ওর মা। প্রতিদিনই নিয়ম করে কথা বলে সে। বিকেল 5টায় সব কাজ শেষ করে বনলতা বেগমকে দেখতে আসে স্রোত। কেবিনের সামনে এসে দেখে ভেতরে অনেক মানুষ, তাই সে নক করে। আসবো আন্টি? কেবিনে উপস্থিত প্রতিটা ব্যক্তির নজর এখন দরজার দিকে দাঁড়ানো মেয়েটির দিকে। বনলতা অভিমানী কণ্ঠে বললেন, এত করে আসার সময় হলো তোমার? আমি তো ভেবেছিলাম আসবেই না। আমি অচেনা মানুষ, আমাকে বুঝে ভুলে গেছো? স্রোত জায়গা ভেদে বিভিন্ন রকম সত্তার অধিকারী। একদিনের পরিচয় কেউ তার সাথে অভিমানী কণ্ঠে কথা বলছে দেখে যেন অবাকই হলেন। যদিও সে প্রথম দিনই বুঝেছিল বনলতা অনেক মিশুক প্রকৃতির মানুষ, কতটা মায়া তার চোখে মুখে। সে করুণ দৃষ্টিতে চেয়ে বলে,
আন্টি অনেকগুলো সরি। এই দেখুন কানে ধরলাম, কি করব বলুন? আপনাকে তো কালকে সবই বললাম, প্রচুর প্রেসার যাচ্ছে। এসব বাদ দিন, এখন কেমন আছেন সেটা বলুন। বনলতা হেসে বললেন। ভালো ছিলাম, এখন তুমি এসে যাওয়ায় আরো বেশি ভালো হয়ে গেছি। তখনই কেবিনে কোনো একজন হাঁচি দিলে ওদের ধ্যান ভাঙে। এরা দুজনেই যেন ভুলেই গিয়েছিল কেবিনে আরো কিছু ব্যক্তি উপস্থিত আর ওদেরকেই পর্যবেক্ষণ করছে। নলক সাহেবের মুখে আগেই সবাই শুনেছে, কে বলবে এদের পরিচয় মাত্র দুদিনে। বনলতা সবার সাথে স্রোতের পরিচয় করিয়ে দিলেন। স্রোতের বেশি মানুষ পছন্দ না, তার উপর আবার অপরিচিত। হেজিটেটেড ফিল করলেও মুখে হাসি রেখে সবার সাথে পরিচিত হয়। এখানে বনলতার ভাইয়ের মেয়ে নয়না, তার হাজবেন্ড আরিফ, নয়নার ভাই নবীন, বনলতার জা এবং তার ছেলে রায়হান ছিল। পরিচয় পর্ব শেষ। স্রোত বলে, আন্টি আমি আজকে যাই, আমাকে এখন খুব দরকারি একটা কাজে যেতে হবে। আসার সময় ডক্টরের সাথে কথা বলেছি, কালকেই আপনি ছুটি পেয়ে যাচ্ছেন। আমি কাল সকাল সকাল এসে দেখা করে যাব। স্রোত চলে যাবে শুনে বনলতা মন খারাপ করলেও স্রোতের চেহারায় ক্লান্তি ভাব আর অসুস্থ চোখ জোড়া দেখে আর আটকালেন না। স্রোত সবার থেকে বিদায় নিয়ে চলে যায়। তাড়াতাড়ি করে ছুটতে গিয়ে হাসপাতালে করিডোরে বিপরীত দিকে থেকে হন্তদন্ত হয়ে ছুটে আসা এক সুদর্শন ব্যক্তির সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নেয় স্রোত। রাগ উঠলেও হাতে সময় নেই বলে সরি বলে চলে যেতে নিলে ওই ব্যক্তি গম্ভীরভাবে বলে ওঠে, ডিসগাস্টিং। কোথা থেকে এসব অন্ধ লোকজন এখানে আসে? ম্যানারলেস। স্রোতকে অন্ধ বলায় ওর ইগোতে লাগে, তাই মুখোমুখি হয়ে জবাব দেয়, কে অন্ধ, কে ম্যানারলেস? সরি যে বললাম, কানে যায়নি। আপনি কি কালা, কানে শোনেন না? হোয়াট দ্য আর ইউ ম্যাড? নিজে ধাক্কা দিয়ে এখন ঝগড়া করছেন? বিরক্ত নিয়ে বলল লোকটি। হাতে সময় নেই বলে ছেড়ে দিচ্ছি, না হলে বুঝিয়ে দিতাম। স্রোত চিনি কি জিনিস যত সব। দাঁত কিরমির করে বলে চলে যায় স্রোত। লোকটি কিছু বলতে গিয়েও থেমে যায়। স্রোতের যাওয়ার দিকে তাকিয়ে থাকা আর ভাবে, তার মতো একজন সুদর্শন পুরুষকে একটা মেয়ে পাত্তা তো দিলই না, উল্টে কথা শুনিয়ে দিল। ইন্টারেস্টিং বিড়বিড়িয়ে বলল, স্রোতস্বিনী। তারপর নিজের গন্তব্যে চলে গেল। এই সুদর্শন পুরুষটি মেজর মেহরাজ সাদাফ, রাজশাহী ক্যাডেট কলেজ স্টুডেন্ট। কর্মসূত্রে এখন চট্টগ্রামে। বয়স 33 হলেও 27-28-এর বেশি মনে হয় না। মায়ের অসুস্থতার কথা শুনতেই জরুরি ছুটি নিয়ে চলে এসছে। মেহরাত কেবিনে প্রবেশ করতেই সবার আলোচনা থেমে প্রধান আকর্ষণ হয় মেহরাত। বলা বাহুল্য এতক্ষণ সবাই স্রোতকে নিয়ে আলোচনা করছিল। মেহরাতকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল সবাই। মেহরাত সোজা মায়ের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে, কিন্তু বনলতা অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছে, ওনার চোখে জল। মেহরাত হয়তো মায়ের অভিমান বুঝলো। মা কথা বলবে না? চলে যাব? কি দেখতে এসেছো? মা মরে গেছে কিনা শেষ কাজ সারার জন্য এসেছো? চোখে জল নেই কঠিন স্বরে বললেন, উফ মা, কিসব বলছো? আমি দেশের প্রতি দায়িত্বরত মা, তুই তো জানোই সব। তাহলে এগুলোর কি মানে? গম্ভীর স্বরে বলল মেহরাত। হ্যাঁ, তুমি দেশের দায়িত্বে আছো বলে নিজের মাকে ভুলে গিয়েছো। তুমি ভুলে গিয়েছো যে তোমার বৃদ্ধা মা একা বাসায় থাকে, একা চলাফেরা করে, অন্য কেউ এসে তাকে হসপিটালে ভর্তি করায়। তুমি দেশের প্রতি এতটাই নিষ্ঠাবান যে 6 মাসে একবারও মাকে দেখার সময় পাওনি। অভিমানী কণ্ঠে বললেন বনলতা। গত 6 মাসে মেহরাত একবারও বাসায় আসেনি। ছুটি যে পায়নি তা না, পেয়েছে কিন্তু আসেনি। তার মাঝে কখন কি ভূত চাপে সেই জানে। মেহরাত মায়ের অভিমান বুঝে হেসে আবার তাকে জড়িয়ে ধরলো। মাও ছেলেকে এতদিন পরে কাছে পেয়ে এক হাতে আঁকলে নেয়। এখন যেন বুকটা শান্তি হলো। মেয়েকে তো বছরে একবার বা কোনো বছরে একবারও দেখতে পান না। মেহরাত এবার সোজা হয়ে বসে কঠিন স্বরে বলল, নিজের কি অবস্থা করেছো মা? তোমাকে বলিনি বাহিরে যাওয়ার সময় রিনাকে নিয়ে যেতে? রিনা কোথায় ছিল তখন? সাথে নাওনি কেন ওকে? বনলতা এবার চুপ হয়ে গেলেন। উনি তো প্রায়ই এমন একা একা বের হন, কখনো তো এমন হয়নি। কে জানতো এবার এমন হবে। নলক সাহেব সেখানেই উপস্থিত ছিলেন। এবার তিনি মুখ খোলেন। তোর মা প্রায়ই এমন একা একা বেরিয়ে যায়। রিনা জোর করলেও তাকে ধমক দিয়ে বাসায় রেখে যায়। ভাগ্যিস এই মেয়েটা ছিল, না হলে কি হতো আল্লাহই জানে। কোন মেয়ে? জানতে চাইলো মেহরাত। স্রোত সম্মিনী। নলক সাহেব বিস্তারিত সব বললেন। মেহরাত দূরে থাকায় তাকে শুধু জানানো হয়েছিল তার মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। মেহরাত বুঝলো একটু আগে যার সাথে ঝগড়া বাঁধতে যাচ্ছিল এই সেই মেয়ে। ভাবছে তেজস্বী ওই মেয়ের ভালো গুণও আছে,
দারুণ। স্রোত হাসপাতাল থেকে সরাসরি বাসায় চলে আসে। বান্ধবী ফোন করে জানিয়েছিল বাবা নাকি হঠাৎ অসুস্থ হয়ে গিয়েছিলেন। যতই অপছন্দ করুক, কোথাও না কোথাও একটা টান তো আছে। মাথার উপর তো বাবা নামক ছায়াটা আছে। বাসায় এসে জানতে পারলো ওদের পারিবারিক ডাক্তার এসে দেখে গিয়েছেন। এখন সিরাজ সাহেব সুস্থ আছেন। ডাক্তার আঙ্কেল জানিয়েছেন সিরাজ সাহেব নাকি শরীরের প্রতি অবহেলা করছেন, খাওয়া দাওয়া করছেন না, ওষুধ নিচ্ছেন না। বান্ধবীর কাছ থেকে সব শুনে দীর্ঘশ্বাস ফেলে রুমে চলে যায় স্রোত। অতীত আর শুক্রবার সকাল 9টা বাজতে চলল। জানলা দিয়ে সূর্যের আলো স্রোতের চোখ মুখে পড়ল। তার ঘুম ভেঙে যায়। স্রোত সারা রাত পড়াশোনা করে নামাজ পড়ে 5টার দিকে ঘুমিয়েছে। শান্ত এত দেরি করে সে ঘুম থেকে ওঠে না। আজ ছুটির দিন, তাই স্রোত উঠে বসতেই তার পুরনো কিছু কথা মনে পড়ল। আগে ঘুম কাতরে ছিল স্রোত, যে কোনো জায়গায় যে কোনো সময় ঘুমাতে পারত। সকালে তাদের মা তাদের 2 বোনকে ডাকতে ডাকতে বিরক্ত হয়ে যেতেন। আর এই সূর্যের আলো সে তো কতই পড়তো। স্রোত তখন মুখের উপর বালিশ দিয়ে দিত, না হয় চাদর টেনে দিত, তাও তার ঘুম ভাঙত না। আর এখন কত পরিবর্তন। সময়ের সাথে সাথে মানুষের আচার আচরণের পরিবর্তন হয়ে যায়। সময় যায়, মানুষ বদলায়, এটাই প্রকৃতির নিয়ম। স্রোত দীর্ঘশ্বাস পেলে ফ্রেশ হতে চলে যায়। আজকে আবার হসপিটালে যেতে হবে। বর্ণলতা বেগম বয়স্ক মহিলা, তাই ওই দিন পড়ে যাওয়ায় হাতে একটু বেশি ব্যথা পেয়েছে। তবে ইন্টারনাল ড্যামেজ বেশি হয়নি। 1-1.5 মাসের মধ্যে ঠিক হয়ে যাবেন বলে জানিয়েছেন চিকিৎসক। মাথার চোটটা কয়েকদিনের মধ্যেই সেরে যাবে। একটু পরে তাকে রিলিজ দেওয়া হবে। আজকে হাসপাতালে মেহরাত, নোলক সাহেব আর ওনার স্ত্রী এসেছেন। মাধবী বেগম সবকিছু গোছগাছ করছেন। উনি বনলতাকে অনেক সম্মান করেন। এত বছরে কোনোদিন বনলতা ওনার সাথে বন্ধু ব্যতীত অন্যভাবে কথা বলেনি। ওনারা 2 জন মাঝে মাঝে ঘুরতেও যায়। আজকে বনলতার এই অবস্থা দেখে মাধবী বেগম নিজেই হতাশ। এর মধ্যেই দরজায় নক করে স্রোত। মেহরাত কেবিনে নেই, সে গিয়েছে ডাক্তারের সাথে কথা বলতে। স্রোত এসেই সবার সাথে হাসি মুখে কুশলাদি বিনিময় করলো। 3 দিনের পরিচয় ওরা কত আপন হয়ে উঠেছে। আন্টি কেমন আছেন এখন? বনলতা বেগম পাশে বসে স্রোত জিজ্ঞেস করলো। অনেক ভালো। এই হসপিটালের গন্ধ আমার একটুও ভালো লাগে না। আজকে তো বাড়ি চলে যাবেন, আমার কথা আপনার মনে থাকবে? অনেকটাই আবেগী হয়ে প্রশ্ন করলো স্রোত। ওর নিজেরও আজকে মন খারাপ, ওনার সাথে আর দেখা হবে না বলে। মনে থাকবে না কেন? তোমাকে আমি আমার কাছে নিয়ে আসবো, বুঝছো? তুমি আমার অনেক পছন্দের মেয়ে। হেসে বললেন বনলতা। স্রোত ভাবলো বনলতা মাঝে মধ্যে দেখা করার কথা বলছেন। এতে স্রোত খুশি, মা গন্ধ পাওয়া যাবে মাঝে মাঝে। স্রোতও আহ্লাদি হয়ে মজার স্বরে বলল, ও মা, তাই? আমি আপনার এত পছন্দের, তাহলে আমাকে আপনার ছেলের বউ করে নিন, আমরা একসাথে থাকবো। স্রোত শুনেছিল বনলতার ছেলে মেজর। সে ভেবেছিল ওই লোকের বউ, বাচ্চা, সংসার আছে, তাই তো মজা করে বলল। স্রোতের এই কথা শুনে বনলতা যেন হাতে চাঁদ পেলেন। উৎফুল্ল হয়ে কিছু বলতে যাবেন, তার আগে মেহরাত মা বলে ডেকে কেবিনে প্রবেশ করে। বলা বাহুল্য সে বাহির থেকে সবই শুনেছে। মা বেফাস কিছু বলে না ফেলে, তাই তো উনাকে থামানো। স্রোত ভাবছে, এ তো কালকে সেই অভদ্র লোকটা, এ এখানে কি করছে? আর মা বলি বা কেন ডাকলো? তাহলে কি এটাই আন্টির সেই ছেলে? উনি কি আমার বলা কথা শুনে ফেললেন? শুনলেও কি, সে তো বিবাহিত। বেঁচে গেলাম। স্রোতের ধ্যান ভাঙে বনলতার কথায়। স্রোত, এই যে আমার ছেলে মেহরাদ, যার কথা তোমাকে বলেছিলাম। এই বদলোকটা আপনার ছেলে কি করে হয় আন্টি? বিড়বিড় কথাটা বলল স্রোত। অন্য কেউ না শুনলেও মেহরাত পাশে থাকায় ঠিকই শুনে ফেলেছে। স্রোত দেখলো ওই ধূসর বর্ণের চোখগুলো এমন ভাবে তাকিয়ে আছে যেন এখনই তুলে আছাড় মারবে, না হয় ধাক্কা দিয়ে এই 4 তলা থেকে ফেলে দিবে। স্রোতও কম নয়, সেও ভেবে ফেলেছে তাকে কিছু বলতে আসলে সেও কথা শুনিয়ে দেবে। কালকের মতো ছাড় দিবে না। এমনিতেই রাগ কিছুটা রয়ে গেছে। তবে আন্টির সামনে কোনো গন্ডগোল নয়। মেহরাত বলল, মা চলো, সব কাজ শেষ। মামা মামি তোমরাও এসো, এই কয়দিন এখানেই থাকবে। ওরা সবাই একসাথে হসপিটাল থেকে বেরিয়ে গেল। গাড়ির সামনে চলে আসলো স্রোত। কিছু একটা ভেবে পড়ল। আন্টি, আপনার কাছে একটা আবদার করব। নোলক সাহেব আর উনার স্ত্রী ইতিমধ্যে গাড়িতে উঠে গেছে। বনলতা আর মেহরা স্রোতের কথা শুনে দাঁড়িয়ে পড়ল। বনলতা হেসে বললেন, অবশ্যই, জিজ্ঞাসা করার কি আছে? আপনার শরীরে না মামা গন্ধ আছে, আমি আপনাকে একটু জড়িয়ে ধরি। আমতামতা করে করুণ স্বরে বলল স্রোত। বনলতা যেন মায়া হলো। পাগলি মেয়ে। বলে এগিয়ে গিয়ে এক হাতে স্রোতকে জড়িয়ে ধরল। স্রোত যেন প্রশ্রয় পেল, সেও ঝাপটে ধরল।
উপস্থিত সবাই যেন নীরব দর্শক হয়ে অতি সুন্দর একটা দৃশ্য অবকলন করছে। যেন কোনো সুন্দর দৃশ্য পৃথিবীতে খুব কমই আছে। স্রোত কঠিন মনের মেয়ে হলেও মায়ের দিক দিয়ে সে নরম ভঙ্গুর। সে তো আগে এত কঠিন ছিল না, মা চলে যাওয়ার পরই তো। বর্ণাতা বেগম স্রোতকে বিদায় জানিয়ে চলে গেলেন। যাওয়ার সময় বলে গেলেন, নিজের বলা কথা কিন্তু ভুলো না স্রোত, খুব শীঘ্রই আমাদের আবার দেখা হবে। স্রোত কথাটাকে স্বাভাবিকভাবেই নিয়েছে। পরিচয় যখন হয়েছে আবার দেখা হওয়া যাবে স্বাভাবিক, তাই এত মাথা না ঘামিয়ে সেও তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পরবর্তী 2 দিন স্রোতের অন্য সব স্বাভাবিক দিনের মতো গেলেও মেহরাদের যায়নি। ওই দিন বাড়িতে ফেরার পর মা তাকে স্রোতের ব্যাপারে সবই জানিয়েছেন। হাসপাতালে থাকতেই ভাইয়ের মাধ্যমে উনি স্রোতের খুঁটিনাটি সব জেনে নিয়েছেন। মেয়েটাকে তার বড্ড ভালো লাগে। মেহরাদের স্রোতকে প্রথম দেখাতেই ভালো লেগেছে। শুধু ভালো না, অনেক বেশি ভালো। মেহরা স্ট্রিক্ট মানুষ, স্ট্রিক্টলি রুটিন মেনে চলে, কিন্তু গত 2 দিন সব উলটপালট হয়ে গেছে। সে বুঝতে পারছে না কি করবে। তার কি সময় নেওয়া উচিত, নাকি মন যা বলছে তাই করা উচিত। মন মস্তিষ্কের যুদ্ধে সে বিরক্ত। আবার মাও বলে দিয়েছে যেভাবেই হোক স্রোতকে এই বাড়িতে বউ হিসেবে দেখতে চায়। মায়ের কথা আর মনের কথা মিলে যাওয়ায় সে মস্তিষ্ককে আর পাত্তা দিল না। বাতাসে আজানের সুর ভেসে আসছে। পৃথিবীতে সন্ধ্যা নেমেছে। সূর্যটা যেন আধারের ভয়ে ওই বড় বিল্ডিং এর পেছনে লুকিয়ে পড়েছে। এমন সময় বাসায় ফিরল স্রোত। কলিং বেল বাজতেই মান্ধবী দরজা খুলে দিল। মান্ধবী স্রোতকে ড্রয়িং রুমের দিকে ইশারা করে। ড্রয়িং রুমে তার বাবা, বনলতা বেগম আর নলক সাহেব বসা। স্রোত বুঝে উঠতে পারল না ওনারা এখানে কি করছে। স্রোতকে দেখা মাত্রই বনলতা বেগম উঠে গিয়ে তাকে এক হাতে জড়িয়ে ধরে। স্রোতের সাথে কুশলাদি বিনিময় করে বললেন ফ্রেশ হয়ে আসতে। স্রোত কিছু বুঝে উঠতে না পেরে রুমে চলে যায়। মান্ধবী ওর পেছন পিছন চলে যায়। ওনারা কখন এসছে রে, আর কেনই বা এসছে? আমাকে তো আন্টি কিছুই জানাননি। স্রোত মান্ধবীকে প্রশ্ন করে। 1 ঘন্টা হয়ে গিয়েছে এসেছে যে। তোমার সাথে ওনার ছেলের বিয়ের কথা বলতে এসেছে। তোমার সাথে কিভাবে পরিচয় সব বললেন। উনি অবিবাহিত। মনে মনে ধাক্কা খেল স্রোত। বাবা জানিয়ে দিয়েছে তুমি রাজি থাকলেই এই বিয়ে হবে, না হয় না। তোমার জন্যই অপেক্ষা করছিল। অসম্ভব, আমি বিয়ে করব না, কোনো দিনও না। বলে ড্রয়িং রুমে চলে যায় স্রোত। মান্ধবী বুঝতে পারে এখন ঝড় আসতে পারে, কিন্তু এমন কিছুই হয়নি। উল্টে স্রোত ওইখানে শান্ত হয়ে বসে ওদের পারিবারিক কথা শুনছিল। স্রোতকে দেখে বনলতা তার সাথে একা কথা বলতে অন্য রুমে চলে যায়। আন্টি, আমি বিয়ে করতে পারবো না, আমাকে ক্ষমা করুন। কেন পারবে না? আমার ছেলে কি খারাপ নাকি আমি খারাপ? আমাকে না তুমি ওই দিন বললে তোমাকে ছেলের বউ করে আমার কাছে নিয়ে যেতে, এখন মানা করছো কেন? আমি মজা করে বলেছিলাম। আমি তো জানতামও না আপনার ছেলে অবিবাহিত। তাছাড়া সামনে আমার পরীক্ষা, আপনার অজানা নয়। আরো অনেক কারণ যা আমি আপনাকে বোঝাতে পারবো না। এত বোঝা লাগবে না। মেয়েরাদের ছুটি কয়েকদিনের, ঘরোয়াভাবে বিয়েটা হবে। আমরাই থাকবো। আমার বাড়িতে আমি আর রিনা ছাড়া কেউ থাকে না। তোমার পড়ার কোনো সমস্যা হবে না। আন্টি, আপনি বুঝতে পারছেন না। বিয়েটা তুমি করছো, আমি তোমাকে আবার আরেকটা মেয়ে বলে মেনে নিয়েছি, আর আমি আমার মেয়েকে নিজের কাছে নিয়ে যেতে চাই। সময় নাও, তবুও না করো না, অনুরোধ। বলে বসার ঘরে চলে যান বনলতা। স্রোত যেন দোটানে পড়ে গেল। কিভাবে সে তার ভেতরের ভয়টা সবাইকে বলবে? কেউ কি আদৌ বুঝবে? মাধবী এসে জানায় ওনারা চলে যাচ্ছে। নিজেকে সামলিয়ে ওনাদের বিদায় দিতে যায় স্রোত। যাওয়ার আগে বনলতা বেগম স্রোতের সাথে কথা বলেনি। স্রোত বুঝতে পারে ওনার মন খারাপ। স্রোত আকাশের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। ওই তারাটাকে জিজ্ঞেস করলো, মা, তুমি বলে দাও আমার কি করা উচিত। আজ তুমি পাশে থাকলে হয়তো আমাকে একটা সমাধান দিতে। আমি কি করব? আমার কাছে তো সংসার মানে এক ঝুড়ি অশান্তি। অতীত গভীর রাত, 2টা কি 3টা বাজবে হয়তো। সেসবে খেয়াল নেই স্রোতের। সে পড়াশোনায় ব্যস্ত। মধ্যে 2 দিন পার হয়েছে। স্রোত বিয়ের বিষয়ে নিয়ে আর মাথা ঘামায়নি। তার মধ্যে এইসব আজাইরা জিনিস নিয়ে ভেবে মাথার মেমোরি জ্যাম করার কোনো মানেই হয় না। যখনের ব্যাপার তখন দেখা যাবে। সব সময় এমন মনোভাব নিয়ে চলেছে সে। আসলেই তো এগুলো সময় নষ্ট করা ছাড়া কিছুই না। কিন্তু সবাই তো বুঝে না। নিজের গুরুত্বপূর্ণ সময়গুলো এইসব নিয়ে ভেবেই হারিয়ে ফেলে। সময় অনেক মূল্যবান, কিন্তু বনলতা বেগম সেই 2 দিন অভিমান করে ফোন দেননি। তা ঠিকই বুঝেছেন সে, কিন্তু তার কি বা করার আছে। তখন মান্ধবী রুমে এসে বিছানায় বসে পড়ল।
সে উসকুস করছে, মনে হচ্ছে কিছু বলতে চায়। কিরে, ঘুমাসনি কেন এখনো? বাইরের দিকে মুখ রেখে জিজ্ঞেস করলো স্রোত। মাত্রই পড়া শেষ করলাম। এই ফিজিক্স আমার জীবন তেনা তেনা করে দিচ্ছে। কে আবিষ্কার করেছিল এই জিনিস? তারে পাইলে তাল গাছের নিচে বেঁধে বসায় উপর থেকে তাল ফেলতাম। বিরক্ত নিয়ে বলল মাধবী। স্রোত হাসলো, কিন্তু কিচ্ছু বলেনি, মনোযোগ তার বইয়ের দিকে। বান্ধবী সাহস জুগিয়ে বলল, আপু, আমি আজকে তোমার সাথে ঘুমোই। স্রোত বুঝলো বোন তাকে কিছু বলতে এসছে, কিন্তু কোনো কারণে বলতে পারছে না। শান্ত এমন আবদার বান্ধবী তখন করে যখন কোনো কিছু নিয়ে আলোচনা করতে চায়, তাই সে বলল। কি বলতে চাস সোজাসুজি বল। বান্ধবী বুঝলো বোন বুঝে ফেলেছে, তাই ঢোক গিলে বলল, তুমি বিয়েটা করে নে আপু। এতক্ষণ স্রোত বান্ধবীর দিকে তাকালো। বোনের শান্ত দৃষ্টি দেখে বান্ধবী নিজের বলা শুরু করলো। বনলতা আন্টি ফোন দিয়েছিল তোর খবর জানতে। বাবার সাথেও কথা বলেছে, আমি বাবার সাথে কথা বলেছি। বাবাও চায় বিয়েটা হোক, কিন্তু তোকে কিছু বলতে পারছে না। বাবার মতে যেই ছেলের মা এত ভালো, ছেলেটা না জানি কত ভালো। এক নিঃশ্বাসে বলা শেষ করলো। অসম্ভব, বিয়ে আমার দ্বারা হবে না। তুই ভালো করেই জানিস আমি বিয়ে ভয় পাই। সেটার কারণ হচ্ছে মায়ের সংসার আর বাবা মায়ের মধ্যে মিল ছিল না বলে ওদের মধ্যে ঝামেলা লেগেই থাকতো। হ্যাঁ মানছি বাবা বেশি বেশি করতেন, তাই বলে সবাই এমন করবে তার কি গ্যারান্টি? সাহস নিয়ে বলল বান্ধবী। সে পণ করে যে বোনকে রাজি করিয়েই ছাড়বে। মা মারা যাওয়ার পর থেকে বোন অন্যরকম হয়ে আছে। আগে কত হাসি খুশি ছিল, তার চঞ্চল বোনটা সময়ের ব্যবধানে গম্ভীর হয়ে গিয়েছে। কিন্তু আর না, এভাবে মানুষ বাঁচে নাকি? তাছাড়া সে ফেসবুক থেকে মেহরাতকে দেখেছে, তার অনেক ভালো লেগেছে। ওদেরকে একসাথে খুব বানাবে। স্রোতকে চুপ থাকতে দেখে আবার বলা শুরু করলো। আপু, তুই নিজেই তো বলিস যে তোর ফ্রেন্ডদের বাবারা কত ভালো। তাদের মুখে যখন তাদের বাবার গল্প শুনিস, তোর রূপকথার গল্পের মতো লাগে। তুই বলিসনি আমায়? আমারও এমন লাগে। আমার ফ্রেন্ডদের বাবারা কত হাসি খুশি, ওদের সাথে কত মজা করে ফ্রেন্ডলি। সবাই এক না আপু। আর বাবাও চেঞ্জ হয়ে গেছে, এখন আমার সাথে ফ্রেন্ডলি ব্যবহার করে। কিন্তু তুই দূরে দূরে থাকিস বলে তোকে তোর মতো থাকতে দেয়, নিজে অপরাধ বোধে ভোগে। লাভ কি? আমার মা তো দেখে যেতে পারেনি। আমার মাকে তিলে তিলে শেষ করে দিয়েছে। তার ছেলের সাথে বলল স্রোত। আপু, ভুলে যাস না মায়ের ক্যান্সার হয়েছিল। ক্যান্সার ধরা পড়ার পর থেকে বাবা চেঞ্জ হয়ে যায়। মায়ের পাশে ছিল, কিন্তু আমাদের মায়ের হায়াত ছিল না। যাই হোক, তুই বিয়েটা করবি আপু। জীবন সবাইকে সুযোগ দেয় না, তোকে দিয়েছে আগের মতো হওয়ার। আর বনলতা আন্টি, সে অত কত ভালো। ওই দিন আমাকে কত আদর করলেন, কত কথা বললেন আমার সাথে। মনেই হয়নি ওই দিন উনি আমাকে প্রথম দেখেছেন। আবার তুই নিজেও ওই দিন বললি ওনার সাথে থাকতে তোর ভালো লাগে, তোর মন ভালো হয়ে যায়। তুই ওনার শরীরে মা মা গন্ধ পাস। বলিসনি? বল, আগে কখনো এমন হয়েছে? স্রোত প্রায় অনেক কথাই বান্ধবীর সাথে শেয়ার করে। বনলতা বেগমের সাথে পরিচয়, তাকে নিয়ে মনে হওয়া অনুভূতি সবই বান্ধবীকে বলেছিল সে এবার ভাবনায় পড়ে গেল। বান্ধবী যা যা বলল সবই তো সত্যি, তাহলে কি করা উচিত? সে কথা ঘুরানোর জন্য বলল, আমার সামনে পরীক্ষা, মাথা খারাপ করিস না, যা এখান থেকে। এই, একদম কথা ঘুরাবি না। পরীক্ষার 2 মাস আগে কে পড়ে? সবাই রিভাইজ দেয়, আর তোকে আমি চিনি। পরীক্ষা যদি কালকেও হয় তাহলেও তুই টপ 10-এর একজন হবি। তুই বিয়ে নিয়ে ভাব, আমি ঘুমাই। বলে স্রোতের বিছানাতেই শুয়ে পড়ল বান্ধবী। স্রোত টেবিলের দিকে মুখ করে বসলো। কিছু একটা ভাবতেই বান্ধবীর ডাকে ধ্যান ভাঙে। এই আপু, শোন। আবার কি হয়েছে? তুই বিয়ে না করলে আমি বিয়ে করে নিব মেহেরাজ সাদাফকে। হায় হায়, ছবিতে কত সুন্দর, না জানি বাস্তবে কত সুন্দর। ওনার হাসি, ওনার চোখ, ইস, আমি শেষ। রসিয়ে বলল বান্ধবী। স্রোত যেন এমন কথা আশা করেনি। রাগী চোখে তাকাতেই বান্ধবী বলে, ঘুমাচ্ছি, ডিস্টার্ব করিস না। মুখের উপর চাদর টেনে নিল। বোনের কাণ্ডে হেসে ফেলল স্রোত। আসলেই তো লোকটা এত খারাপ নয়। মায়ের সাথে কি সুন্দর সাবলীল ভাবে কথা বলে, কেয়ার করে। মনেই হয় না সে এত উচ্চ পদস্থ একজন ব্যক্তি।
ওই ধূসর বর্ণের চোখগুলো লোকটার হাসি নিজে নিজে আওড়ালো। মেহরাত সাদাব। চোখের সামনে যে মেহরাদের প্রতিচ্ছবি ভেসে উঠল। নিজের ভাবনায় নিজেই লজ্জা পেল স্রোত, নিজেকেই গালাগাল দিল। ওইদিকে বনলতা বেগম বাসায় ফিরে মেহরাতকে সব জানায়। এটাও বলে স্রোত বিয়ে করতে চাচ্ছে না। মেহরাত অবাক হয়নি একটু, ভাবলো স্রোতের হয়তো রিলেশন আছে, এটা স্বাভাবিক। 50 ইয়ার একটা স্টুডেন্ট রিলেশনে জড়িয়ে থাকা অস্বাভাবিক কিছু না। মাকে বোঝানোর চেষ্টা করলে তিনি বললেন, স্রোতের এমন কিছু নেই, তুই খোঁজ খবর নিবি ভালো করে। স্রোতকে এ বাড়িতে আমি বউ হিসেবে দেখতে যাই। মেহরাতও দুদিনের স্রোতের সব ইনফরমেশন কালেক্ট করেছে। মায়ের কথাই করেছে নাকি নিজের জন্য, হয়তোবা নিজের জন্যই। প্রকৃতিতে বসন্তকালের রাজ্য, হয়তোবা বসন্তকাল দক্ষিণা বাতাসের সাথে তার জীবনেও স্রোত এনেছে। প্রথম রাতে সে ঘুমোতে পারেনি, বারান্দায় খোলা আকাশের নিচে কাটিয়েছে আর সিগারেটের ধোঁয়া উড়িয়েছে। সিগারেটের নেশা তার কখনোই ছিল না, কিন্তু স্রোতের রিজেকশন কোথাও না কোথাও সে মেনে নিতে পারেনি। জীবনের প্রথম সিগারেট টেস্ট করেছে, তাও তার নেশা হয়নি। বিরক্তি নিয়ে পুরো প্যাকেটটাই রাস্তায় ফেলে দিয়েছে। পরের দিন তার খুশিতে সে শান্তিতে ঘুমিয়েছে আপন মনে। সে স্রোতের সম্পর্কে জেনেছে, আদতে রিলেশন কোনোদিনও সে জড়ায়নি। তাহলে সমস্যা অন্য কোথাও। বুঝে নিয়ে স্রোতের সাথে কথা বলার ডিসিশন নেয়। পরন্ত বিকেল, দীপ্তিময় সূর্যের সোনালী আভা ছড়িয়ে পড়েছে এই ব্যস্ত শহরের বুকে। মাথার উপর দিয়ে এক ঝাঁক নাম না জানা পাখি উড়ে যাচ্ছে, হয়তোবা নিজের নীড়ে ফিরছে। মুঠো মুঠো শুভ্র মেঘকুচ্ছ ভেসে যাচ্ছে। আজ অনেকদিন পর স্রোত ছাদে আসছে। এই স্নিগ্ধ বিকেলে স্রোতের খুব পছন্দের। এই বিকেল যেন কোনো সুন্দর দিনের সমাপ্তি ঘোষণা করে, আদারিয়া রাতের সূচনার ইঙ্গিত দেয়। স্থির অটল অনং সূর্যের প্রতিবিম্ব প্রতিভাত হয় স্রোতের চোখে। কতদিন পর এমন একটা মুহূর্তের দর্শন সে পেল। প্রতিদিনই সেই সকালে বের হয়, ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। আজ সে তাড়াতাড়ি বাসায় চলে এসছে, তাই তো এমন একটা মুহূর্ত উপভোগ করতে পারলো। এই ছাদে তার মায়ের আর বান্ধবীর কত স্মৃতি রয়েছে, কত হাসি ঠাট্টা করতো ওরা তিনজন। আজ সবই অতীত। পুরনো মিষ্টি স্মৃতিতে ডুবে থাকা যেন মোবাইলটার সহ্য হলো না। সে সর্বোচ্চ চেষ্টায় বেঁচে যাচ্ছে। কে ফোন করেছে দেখতেই স্রোতের মুখে হাসি ফুটে ওঠে। ওই মহিলার প্রতি এক অদ্ভুত টান অনুভব করে। এই কয়দিনে কত ভালোবেসে ফেললো তাকে। ফোন রিসিভ করেই সালাম দিল স্রোত। বনলতা বেগম সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছো? বাসার সবাই কেমন আছে? জি আন্টি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আপনার হাতের কি অবস্থা? ভালো, হাতও ঠিকঠাক। বিয়ের ব্যাপারটা কি ডিসিশন নিলে? আসলে আন্টি, স্রোতকে শেষ করতে না দিয়ে উনি আবার বললেন, আমার বিশ্বাস তুমি আমাকে ফিরিয়ে দেবে না। আমার এত বড় বাড়ি তোমার অপেক্ষা করছে স্রোত। তুমি তোমার আরেক মায়ের কাছে আসবে না স্রোত? আমি মানায় নিতে পারবো না আন্টি, বোঝার চেষ্টা করুন প্লিজ। আমার কোনো সমস্যা নেই, শুধু বিয়ে হবে। মেহরাত বিয়ের পরের দিন চলে যাবে, ওর ছুটি কয়েকদিনের। আবার কবে আসবে ঠিক নেই। 6 মাসে তার আর দেখা পাওয়া যাবে কিনা আমি জানি না। এই শূন্য বাড়িতে আমার একটা মেয়ে চাই, একটা বন্ধু চাই, যেটা তুমি হবা। আমি সবকিছুতে চুজি অনেক, মানুষ চিনতেও ভুল করি না। তাছাড়া এই প্রথম মেহরাত কোনো বিয়েতে রাজি হয়েছে। আমি ওর চোখে তোমার জন্য ভালোবাসা দেখেছি স্রোত। বুঝিয়ে বললেন বনলতা। আমার সময় লাগবে আন্টি। কিছুক্ষণ চুপ থেকে আকাশের দিকে তাকিয়ে বলল। বনলতা আবার খুশি হয়ে বললেন, ঠিক আছে, সময় নাও, তোমার হাতে 2 দিন সময়। উত্তরটা যেন হ্যাঁ হয় স্রোত। আমি আর আমার বাড়ি আমার দ্বিতীয় মেয়ের অপেক্ষায় স্রোত। স্রোত সবটাই শুনল। কিসব অজানা অনুভূতি তাকে ঘিরে রয়েছে। এই অনুভূতিগুলো একদম নতুন। সে কিছু বলতে পারল না, চুপ করে রইল। তাকে কিছু বলতে না দেখে বনলতা বেগম বললেন, ভালো থেকো স্রোত মা, আমি 2 দিন পর কল দেব। স্রোত বনলতা বেগম আর বান্ধবীর বলা কথাগুলো ভাবছে। সে কি সাহস করবে? একটু লোভী হবে একটা মা পাওয়ার লোভে? সে তো অস্বীকার করতে পারবে না বনলতা বেগম তাকে ভালোবাসেন না, বা সেও উনাকে ভালোবাসেন না। সে বরং একটু সাহস করবে। অতীত মেহরাত গম্ভীর মানুষ, সবার সাথে তেমন একটা কথা বলে না, কিন্তু মায়ের কাছে সে একদম অন্যরকম। যখন সে মায়ের সাথে কথা বলে কেউ দেখে বুঝতে পারে না সে এত গভীর। যখন সে মায়ের সঙ্গে কথা বলে কেউ দেখে বুঝতে পারবে না সে এত গম্ভীর। তার মা ছেলে একসাথে অনেক মজা করে, হাসি ঠাট্টা করে, ঘুরতে যায়, সিনেমা দেখতে যায়, ফুচকা খায়। মেহরাত ফুচকা খায় না। তার মতে এগুলো অস্বাস্থ্যকর খাবার।
কিন্তু বনলতা বেগম এসব হাবিজাবি অনেক পছন্দের। কে বলবে উনি একজন বয়স্ক মহিলা? ওনার আচরণ একদম কিশোরীদের মতো। মেয়রাত কত বলে সাবধান হয়ে চলাফেরা করতে, কিন্তু তিনি এক কানে শুনে অন্য কান দিয়ে বের করে দেন। মেয়রাতও চায় তার মা সবসময় এমন হাস্যোজ্জ্বল ও প্রাণোচ্ছল থাকুক, কিন্তু শরীরের প্রতিও তো খেয়াল রাখতে হবে। সে তো সবসময় মায়ের পাশে থাকতে পারে না। আজ সকালে খাওয়া দাওয়া শেষে মেয়রাত প্ল্যান করলেও মাকে নিয়ে ঘুরতে যাবে, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবে। মেয়রা জানে স্রোতের ব্যাপার নিয়ে তার মায়ের এখন একটু মন খারাপ, কিন্তু সে তো এতদিন এটাই বুঝতে পারেনি যে স্রোতের প্রতি তার অনুভূতি কেমন। এখন বুঝলেও নিজের চিরচেনা রূপ থেকে বেরিয়ে আসতে কেমন লাগছে। এই বুড়া বয়সে কিনা কিশোরদের মতো মেয়ে পড়াতে হবে, ভাবতেই তো হাসি পায়। সে তো ওই দিনই বুঝে গিয়েছে যে মেয়ে তার মাকে সরাসরি না করে দিতে পারে, তাকে পেতে হলে অনেক হাটকর পোড়ানো লাগবে। কিন্তু সমস্যা একটাই, হাতে সময় নেই। যা করার এই কয়েকদিনই করতে হবে। এসব ভাবতে ভাবতেই সে তার মায়ের রুমে যায়। মা, আসবো? না আসিস না, ওইখানেই দাঁড়িয়ে থাক, তোর শাস্তি এটা। মায়ের কেমন কথায় ভাবা জায়গা খেয়ে যায় মেহরাত। জিজ্ঞেস করে, ও মা, কি করলাম? কিসের শাস্তি? গাধা কোথাকার, এত বড় হয়ে গেছিস একটা মেয়ে পটাতে পারছিস না? মেহরাত এতক্ষণে সব বুঝতে পারে। সে হেসে ধ্যাত মা, তুমিও না ভয় পাইয়ে দিয়েছিলে। বলে রুমে ঢুকে মায়ের কোলে শুয়ে পড়ে। বনলতা বেগমও হেসে ছেলের মাথায় হাত বুলাতে শুরু করলেন। জিজ্ঞেস করলেন, স্রোতকে ভালোবেসে আগলে রাখতে পারবি না? পারবো মা, কিন্তু তুমি তো বললে সে রাজি না। সিলিং ফ্যানটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলে মেহরাত, এমনি কি তোকে গাধা বলে? মেয়েটা কাকে বিয়ে করবে, তোকে না আমাকে? যাকে সে বিয়ে করবে তার সাথে কোনোদিন কথা হয়নি, তার কোনো এফোর্ট নাই, এত সহজে রাজি হবে? তুই নাকি আমার ছেলে, আমার নাকি দেশের দায়িত্বে আছিস। আমিও ভেবেছিলাম ওনার সাথে যোগাযোগ করব, কিন্তু আমার সাথে তো এসব যায় না। বলো উনি কি ভাববেন? আর এই বয়সে আমি মেয়ে পটাবো? কোল থেকে উঠে মায়ের মুখোমুখি হয়ে জিজ্ঞেস করে মেহরাত, প্রেমে বয়স কি রে? ভালোবাসায় বয়স বলতে কিছু ম্যাটার করে না, বুঝেছিস? বয়স ম্যাটার করলে বুড়ো বয়সে দুটো মানুষ একসাথে থাকতে পারতো না, হাতে হাত রেখে সারাটা জীবন পার করতে পারতো না। সুন্দর করে বুঝালেন বনলতা বেগম। মেহরাত মনোযোগ দিয়ে মায়ের কথা শুনল। তার মা এখনো কত সুন্দর মানসিকতা নিয়ে চলেন, কত সুন্দর সবকিছু বুঝিয়ে দেন। ভাবলেই তার মায়ের প্রতি গর্বে বুক ফুলে ওঠে। মনে মনে ঠিক করলো আজ থেকে সে প্রেমিক পুরুষ হবে, স্রোতের পাগলাটে প্রেমিক পুরুষ। তারপর মাকে বলে সন্ধ্যায় রেডি হয়ে থাকতে, তারা ঘুরতে যাবে, শহরে ঘুরবে। মেহরাত চলে গেলে বনলতা বেগম বুদ্ধি করে বের করেন। বান্ধবীকে ফোন দিয়ে জানান সন্ধ্যায় স্রোত ফিরলে তাকে কোনোভাবে বুঝিয়ে তৈরি করতে। তবে স্রোত যেন না জানে। বনলতা বেগম মেহরাদের উপর বিশ্বাস নেই। যেই ছেলে এত বছরে একটা প্রেম করতে পারেনি, সে কি করবে কে জানে। সন্ধ্যার একটু আগে স্রোত বাড়ি ফিরল। কলেজ, হসপিটাল, কোচিং সবকিছু শেষ করে আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। স্রোত বাড়ি ফিরতে বান্ধবী এসে করুণ স্বরে বলে, আপু, একটা আবদার করলে রাখবি? কি আবদার? রুমে যেতে যেতে বলে স্রোত। রাখবি কিনা বল আগে। বডির পেছন পেছন বান্ধবীও যায়। রাখবো, বল। কাঁধের ব্যাগ আর হাতের বই টেবিলে রাখতে রাখতে বলে স্রোত। বান্ধবী চোখে মুখে হাসি ফুটে উঠে বলে ওঠে, আমরা কখন ঘুরতে যাব? তাড়াতাড়ি রেডি হ। স্রোত ভেবেছিল বান্ধবী হয়তো টাকা চাইবে, কিন্তু ক্লান্তিতে বলে, আমি ক্লান্ত বোন, আজকে না, অন্য কোনো দিন। তুই বলেছিস রাখবি, তোর এসব ক্লান্তি অভ্যাস হয়ে গেছে আপু, না করিস না। আমরা কতদিন বাহিরে যাই না, মা থাকতে সপ্তাহে 3-4 দিন যাওয়া হতো। আমরা রিক্সায় করে শহর ঘুরতাম, ফুচকা, চটপটি, বেলপুরি খেতাম। বাবা বকাবকি করলেও শুনতাম না, কত আনন্দ করতাম। এখন মাও নেই, আনন্দও নেই। মন খারাপ করে বলে বান্ধবী। মা ছাড়া এই শহর রংহীন, মাকে ছাড়া এই শহর মানায় না। দীর্ঘশ্বাস ফেলে বলে স্রোত। আরো বলে, আমি ফ্রেশ হতে হতে রেডি হবি। এর চেয়ে 1 মিনিট বেশি সময় লাগলে আমি যাব না, বলে দিলাম। বান্ধবী তো খুশিতে শেষ। থ্যাংক ইউ আপু। বলে বোনকে জড়িয়ে ধরে চলে যায় নিজের রুমে। বোনের কাণ্ড স্রোত হেসে ফেলে, তারপর চলে যায় ফ্রেশ হতে। অন্যদিকে সিরাজ সাহেব বনলতা বেগম ফোন করে অনুমতি আগেই নিয়ে নিয়েছেন। বান্ধবীর সাথেও সিরাজ সাহেবের কথা হয়েছে। বান্ধবী রুমে গিয়ে মেসেজ করে, আন্টি, প্ল্যান সাকসেসফুল।
আপনারা কোথায়? বনলতা বেগম যেন এই মেসেজেরই অপেক্ষা করছিলেন, সাথে সাথে রিপ্লাই দিলেন। রাস্তায় আছি, আসছি। মেহরাত ড্রাইভ করাকালীন খেয়াল করেছে তার মায়ের মনোযোগ ফোনে। এক হাতে কষ্ট করে ফোন ঘাটাঘাটি করছে। কি করছে জিজ্ঞাসা করতেই মা ধমকে বলে ওঠে, কিছু না, তুই তোর কাজ কর। যে ঠিকানা দিয়েছি সেখানে যা। মায়ের এই ছটফটানো স্বভাবগুলো মেহরদের অনেক ভালো লাগে। এগুলো উপভোগ করে সে। কে বলবে ওনার এক হাত ব্যান্ডেজ করা। আল্লাহর কাছে একটাই প্রার্থনা, তার মা সবসময় আমার হাসি খুশি মন খোলা মানুষ থাকুক। বলা বাহুল্য, মা তাকে একটা ঠিকানা দিয়েছে বললে সেখানে যেতে। কারণ জিজ্ঞাসা করলেও কিছু বলেনি মা, যদিও সে জানে এইটাই স্রোতের বাড়ির ঠিকানা। মাকে ধরা দেয়নি সে। দেখা যাক মা কি করতে চাচ্ছে। গাড়ি এসে থামে একটা 4তলা ভবনের সামনে। গেটের পাশের ল্যাম্পপোস্টের আলোতে বাড়ির নেম প্লেট স্পষ্ট দেখা যাচ্ছে, যেখানে লেখা স্রোতস্বিনী। মেহরাত ভাবছে, রাজপ্রাসাদের নাম স্রোতস্বিনী, রাজকন্যার নামও স্রোতস্বিনী। সো মাচ কিউট। স্রোত আর বান্ধবী আরো আগেই তৈরি হয়ে নিলেও বান্ধবী অনেক কষ্টে এটা সেটা বলে বোনকে বসিয়ে রেখেছিল। বোন যদি জানে তাহলে জীবনেও যাবে না। বনলতা আন্টির সামনে অবধি পৌঁছানো হলো বান্ধবীর কাজ, কারণ সে জানে তার বোন আন্টির কথা ফেলতে পারবে না। বান্ধবী স্রোতের রুমের বারান্দা দিয়ে দেখলো একটা কালো গাড়ি গেটের সামনে দাঁড়ানো। সে দৌড়ে গিয়ে বোনের হাত ধরে চল 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 বলে বেরিয়ে গেল। স্রোত বিরক্তির চরম সীমানায়। তার বোন মাঝে মাঝে কি করে বুঝে উঠতে পারে না সে। এখন এমন ভাবে দৌড়ানোর কি আছে? কেউ তার অপেক্ষা করছে না। সিঁড়ি দিয়ে নামার সময় বোনকে ধমকে ওঠে, এই ছাড়, নিজেও পড়বি আমাকেও ফেলবি। তোর হাড্ডি ভাঙার শখ হলে একা পড়ে ভেঙে ফেল, আমাকে ছাড়। আর এত তাড়াহুড়ো করছিস কেন? কেউ তো আর অপেক্ষা করছে না। বান্ধবী মনে মনে হেসে বলে। সে তুই নিচে গেলেই দেখতে পাবি। মেহরাত আর বনলতা বেগম গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছে। মেহরাতের একটা ফোন আসায় সে উল্টো দিকে চলে যায়। কথা বলার সময় হঠাৎ পেছন ঘুরতেই তার দু চোখ চুলিয়ে যায়। সে দেখতে পায় দুটো মেয়ে বাড়ির ভেতর থেকে বের হচ্ছে। সামনের জনের পরনে ল্যাভেন্ডার কালারের টপস, জিন্স আর গলায় স্কার্ফ ঝুলানো, চুল ঝুটি করা। পেছনের মানবী সাদা ড্রেস পরেছে, ভেজা চুলগুলো ছেড়ে দেওয়া, মাথায় ঘোমটা দেওয়া। সাদা কাপড়ে মানুষকে এত স্নিগ্ধ লাগে কেন? এই রং শুভ্রতার প্রতীক বলে। অন্যদিকে স্রোত এখানে বনলতা বেগমকে দেখতে যা বুঝার বুঝে নিয়েছে। মনে মনে পণ করলো বাসায় এসে বান্ধবীর অবস্থা খারাপ করে দিবে। আবার ভাবলো ভালোই হয়েছে, আন্টি তাদের সঙ্গী হলে মন্দ হবে না। উল্লেখ্য সে এখনো মেহরাতকে দেখেনি। মেহরাত উল্টো দিকে অন্ধকারে দাঁড়িয়ে কথা বলছিল। ওদের দেখে গাড়ি পেছনে চলে যায়। বনলতা বেগমের সাথে কথা বলে গাড়িতে উঠে ওরা। বান্ধবী আর বনলতা বেগম পেছনে আর স্রোত সামনে বসে। স্রোত প্রথমে বসতে না চাইলেও পরে বসে যায়। ড্রাইভার আঙ্কেলই তো হবে। তখনই মেহরাত ড্রাইভিং সিটে এসে বসে। স্রোত খেয়াল করেনি, তার মনোযোগ ফোনে। পাশে কেউ বসেছে বুঝেও তাকায়নি। ড্রাইভার আঙ্কেলই তো হবে। গাড়ি চলতে শুরু করে আপন গতিতে। শহরের অলিগলিতে গন্তব্য অজানা। ফোনের কাজ শেষ হতেই পাশে নজর যায় স্রোতে। মেহরাতকে দেখে ভূত দেখার মধ্যেও চমকে ওঠে। এই বদলোক এখানে কি করছে? সে কিনা ঘুমিয়ে স্বপ্ন দেখছে? এই বদলোকটা কি কল্পনা করছে? কেন করছে? এসব ভাবতে ভাবতেই ছোট ছোট চোখ করে পিট করে চেয়ে আছে মেহরাদের দিকে। মেহরাদের মাথায় দুষ্টু বুদ্ধি খেলে যায়। বাঁকা হেসে মাকে প্রশ্ন করে, মা, আজকে কি আমাকে বেশি সুন্দর লাগছে? কেন বলতো? সাথে সাথেই জবাব দেন বনলতা বেগম। আসলে কেউ একজন তো আমার দিক থেকে চোখ ফেরাতেই পারছে না, তাই। মেহরাদের কথায় বনলতা বেগম বান্ধবী হাসতে শুরু করে। স্রোতের মনে হচ্ছে মাটিটা ফাঁক হয়ে যাক, সে ঢুকে পড়ুক। কি লজ্জা, কি লজ্জা! এই বদলোকে বুঝিয়ে দিবে সে কি জিনিস। রাগী চোখে মেহরাদের দিকে তাকাতে মেহরাত চোখ মারে। স্রোত রাগে গিজগিজ করতে করতে জানালার বাইরে রাতের শহর দেখতে থাকে। তাকাবে না ওইদিকে। মেহরাদের মুখে তুষ্টু হাসি। সে আনমনেই ঘেয়ে ওঠে। বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। বান্ধবী বলে ওঠে, বাহ ভাইয়া, আপনি তো অনেক ভালো গান করেন। মেহরাদের প্রত্যুত্তরে হাসি উপহার দেয়। বনলতা বেগম তখন বলে ওঠেন, আমার দুই ছেলে মেয়ে খুব ভালো গান করে। বান্ধবী বলে, আপু অনেক ভালো গান গায়। আমাদের মায়ের গান শেখার আগ্রহ ছিল, কিন্তু কনজারভেটিভ ফ্যামিলির মেয়ে হয় শিখতে পারেনি, তবে আমাদের শিখিয়েছেন। স্রোত সবটা শুনলেও কিছু বলে না। আর মুহূর্তটা সুন্দর।
ভীষণ সুন্দর। বটলোকটা তাকে উদ্দেশ্য করেই যে গান গেয়েছে তা ভালো করেই বুঝেছে সে। তার কেন জানি ব্যাপারটা ভাল লাগছে, মুহূর্তটা উপভোগ করতে ইচ্ছে করছে। এই গাড়ি থামা, ওই ফুচকার দোকানটার সামনে গাড়ি থামা। রাস্তার পাশে ফুচকার দোকান দেখে বলে উঠলেন বনলতা বেগম। মা, তুমি এখন ফুচকা খাবা? হ্যাঁ, আমি স্রোত আর বান্ধবী খাবো। আহা, কতদিন পর এত মজা হবে। মাহিরা যাওয়ার পর তো আমি একা একাই খেয়েছি, তুই পাশে বসেছিলি। ফুচকার দোকানে ফুচকা খাওয়ার সময় বান্ধবী বনলতা বেগম আর মেহরাত অনেক মজা করছে। সবকিছুই চুপচাপ অবকলন করছে স্রোত। স্রোত অবাক হওয়ার থেকে বেশি যেন মুক্ত হয়েছে। মা ছেলের এত ভালো বন্ধন, বয়স্ক একজন মহিলা অসুস্থ হওয়ার সত্ত্বেও এত প্রাণোচ্ছল। মায়ের সাথে মেহরাদের ব্যবহার আনন্দ করাকে বলবে একজন মেজর, বাইরের মানুষের কাছে গম্ভীর মানুষ। স্রোতের ধ্যান ভাগে বান্ধবীকে করা মেহরাদের প্রশ্নে। বান্ধবী, ক্যান্ডি ফ্লস কেমন লাগে তোমার কাছে? অনেক ভাল লাগে। কেন? হাসি হাসি মুখে বলে বান্ধবী। ওয়েট, বলে কোথায় যেন চলে যায় মেহরাত। এই ফাঁকে বাকিরা গাড়িতে গিয়ে বসে অপেক্ষা করতে থাকে। বনলতা বেগম আজ বান্ধবীকে পেয়ে যেন স্রোতের অস্তিত্ব ভুলে গিয়েছেন। এটাও ওনার প্ল্যানিং। উনি চান স্রোত এসব দেখুক, বুঝুক। এর মধ্যে মেহরাত হাতে 9টা হাওয়াই মিঠাই, 3টা কাঠগোলাপের গাজরা, 3টা আলাদা আলাদা গোলাপের তোড়া নিয়ে আসে। হেঁচে বলে, মায়ের হাওয়াই মিঠাই আর ফুল খুব পছন্দের। বলতে বলতে মাকে আর বান্ধবীকে হাওয়াই মিঠাই আর ফুল দেয়। কাঠগোলাপের গাছরাটা সে নিজের হাতে মায়ের হাতে পরিয়ে দেয়। মা ছেলের এত সুন্দর মুহূর্ত দুই বোন যত দেখছে ততই অবাক হচ্ছে। স্রোত যেন মুগ্ধতায় হারিয়ে গিয়েছে, কিন্তু তার চেহারা দেখে বোঝার উপায় নেই। সেই শান্ত অনুভূতিহীন চেহারা। তার মুগ্ধতার ব্যাঘাত ঘটে যখন মেহরাত তার দিকে ফুল, গাজরা আর হাওয়াই মিঠাই বাড়ি দিয়ে বলে, নিন। ধন্যবাদ। বলে নিয়ে নেয় স্রোত। আজকে কেন জানি কোনো কিছুতেই বাধা দিতে ইচ্ছে করছে না, মুহূর্তটা নষ্ট করতে ইচ্ছে করছে না। এত সুন্দর মুহূর্ত মা মারা যাওয়ার পর আর এসেছে কিনা তা বলা কঠিন। ব্যস্ত শহরে এত এত যানবাহনের মাঝ দিয়ে সারি সারি ভবন দালান পেরিয়ে গাড়ি শোঁ শোঁ করে এগিয়ে চলছে সামনের দিকে। এখন তারা রেস্টুরেন্টে যাবে, রাতের খাওয়া দাওয়া করে বাসায় ফিরবে। রেস্টুরেন্টের খাবার পরিবেশন শেষে বনলতা বেগমের এক হাতে খেতে অসুবিধা হবে বলে শ্রোতাকে সাহায্য করতে চাইলে মেহরাত বলে ওঠে, আপনি খান স্রোতসিনী, আমি মাকে খাইয়ে দিচ্ছি। স্রোত আর জোর করেনি। হয়তোবা আর একটি সুন্দর মুহূর্তের সাক্ষী হতে চাইছে, কিন্তু এই লোকের মুখে নিজের পুরো নাম এই প্রথম শুনল সে। কেমন জানি অনুভব হলো। মেহরাত মাইকে খাইয়ে দেওয়ার ফাঁকে ফাঁকে নিজেও খেয়ে নিচ্ছে। দুই বোন মুগ্ধতার সহিত তা দেখছে। মায়ের সাথে এমন মুহূর্ত তাদের খুবই কমই রয়েছে। মা অসুস্থ থাকাকালীন অনেক যত্ন করলেও তখন সেখানে কষ্ট বই অন্য কিছু ছিল না, মাকে হারানোর কষ্ট। খাওয়ার মাঝেই মাহিরা ভিডিও কল দিল। মায়ের সাথে তার প্রতিদিনই এই সময় কথা হয়। মা তাকে স্রোত সম্পর্কে সব বললেও কোনো ছবি দেয়নি। বনলতা বেগম কল রিসিভ করে হেসে বলে উঠলেন, দেখ মাহি, আমরা ঘুরতে এসেছি, কত মজা করছি। মায়ের মুখে এমন উপচে পড়া আনন্দ দেখে সবাই খুশি, কিন্তু একটু অভিনয় করে কাঁদো কাঁদো স্বরে বলল, এটা কিন্তু ঠিক না মা, আমাকে ভিন্ন দেশে পাঠিয়ে তোমরা এত আনন্দ করছো, আমার কিন্তু হিংসে যে হচ্ছে। তখনই মেহরাত মজা করে বলে উঠল, মিথ্যুক, তুই নিজেই তো স্বামীকে চোখে হারাস বলে চলে গেলি। স্বামীকে ছাড়া তোর ভালো লাগে না, এখন আমরা পাঠালাম, হিংসুটে কোথাকার। এবার সত্যি সত্যি মাহিরা কাঁদো কাঁদো চেহারা নিয়ে বলল, মা, তোমার ছেলেকে বলো আমাকে নিয়ে মজা না ওড়াতে, ওর কি বোঝে? আনরোম্যান্টিকের ডিব্বা একটা, মামা হয়ে গেল অথচ এই অবধি একটা পেন করতে পারলো না। এই কথা শুনে বান্ধবী জোরে হেসে উঠল। সাথে সাথেই স্রোত রাগি রাগি চোখ তাকিয়ে তার হাতে চিমটি কাটলো। স্রোতের সামনে বোন এই কথা বলায় মেহরাত যেন লজ্জা পেল, দাঁতে দাঁত খিঁচিয়ে পড়ল। বাসায় গিয়ে তোকে দেখে নিব, তাইফকে বলবো তুই ঘুমালে যাতে তোর মুখে পানি ফেলে দেয়। বনলতা বেগম ছেলে মেয়ের খুনসুটি দেখে হাসছে। দুজনই দুই দেশে, তাও এদের ঝগড়া শেষ হয় না। ফোনেও দুইজন খুনসুটি দেখে ভালো লাগলো স্রোতের। সারা পৃথিবীর সামনে গম্ভীর মানুষটা মা বোনের সাথে একদম মাটির মানুষ। এর মাঝেই মাহিরা মাকে বলে ওঠে, স্রোতকে দাও, কথা বলি ওর সাথে। বনলতা বেগম সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো। মায়েরা স্রোতকে দেখতে পায়, তার স্রোতকে চেনা চেনা লাগে। স্রোত অস্বস্তি নিয়ে ফোনে তাকালে মাহিরা বলে ওঠে, স্রোতস্বিনী, তোমাকে আমি চিনি।
আমারও চেনা চেনা লাগছে আপু। স্রোতও বলে। দেখ আপু, বলো না, আমরা সেম এজ। কলেজ থেকে একবার 3 দিনের জন্য ক্যাম্পেইনে গিয়েছিলাম। সেখানে তোমাদের কলেজ আর আমাদের কলেজের স্টুডেন্টদের একটা রুম দেওয়া হয়। তুমি ছিলে আমার পাশের বেডে, মনে পড়েছে? হ্যাঁ, মনে পড়েছে। হাসি হাসি মুখ করে বলে স্রোত। বাকিরা খাওয়ার পাশাপাশি দুইজনই কথা শুনছে। টুকটাক কথা বলে কল কেটে দেয় মাহিরা। খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবার বাড়ি ফেরার পালা। গাড়ি চলছে স্রোতস্বিনীর উদ্দেশ্যে। এক পর্যায়ে মেহরাজ বান্ধবীকে জিজ্ঞাসা করে, আচ্ছা বান্ধবী, তোমাদের দুজনের নাম এমন ইউনিক কেন? আসার সময় খেয়াল করলাম তোমাদের বাড়ির নামও স্রোতস্বিনী। ব্যাপার কি বলো তো? বান্ধবী হেসে বলল, আসলে ভাইয়া, আমাদের মা গল্প উপন্যাস পড়তে অনেক ভালোবাসতেন। সেখান থেকেই আমাদের নাম রাখা। মায়ের মুখে শুনেছি যে এবছর আমাদের বাড়িটা করে, সেই বছরই আপু পৃথিবী স্পর্শ করে। একই বছরে পরিবারের দুটো খুশির স্বাদ আশায় দুটোর নামই রাখা হয় স্রোতস্বিনী। ইন্টারেস্টিং তো। অবাক হয়ে বলে মেহরাজ। হ্যাঁ, অনেকটাই। আর আমার নাম নিয়ে প্রচুর বিড়ম্বনায় পড়েছি। কেউ কখনো এমন নাম শুনেইনি। তবে এক হিসেবে ভালোই লাগে। এই নামে আমি ছাড়া আর দুটো কেউ নেই। হেসে বলে বান্ধবী। বিপরীতে মেহরাজও হাসে। কথার ফাঁকে ফাঁকে মেহরাজ স্রোতের দিকে তাকায়, কিন্তু স্রোতের এদিকে খেয়াল নেই। সে বাহিরে তাকিয়ে আছে। অন্যদিকে স্রোত এসব কিছুই শুনছে, উপভোগ করছে, কিন্তু মুখ দেখে বোঝার উপায় নেই। এক পর্যায়ে গাড়ি এসে স্রোতস্বিনীর সামনে থামলে ওরা দুই বোন বনলতা বেগম এবং মেহরাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। স্রোত মেহরাদের সাথে কথা বলেনি। বনলতা বেগমকে বাসায় যেতে বললে তিনি জানান আজকে যাবেন না, কয়েকদিন পর তো আবার আসতেই হচ্ছে। বান্ধবী আর স্রোত বাড়ির ভেতরে চলে গেল। মেহরাব খেয়াল করে স্রোত ব্যাগ ফেলে গিয়েছে, তাই সে মাকে বলে ব্যাগ দিতে যায়। স্রোতের যখন দ্বিতীয় তলায়, তখন পেছন থেকে মেহরাব ডেকে ওঠে, স্রোতস্বিনী। বান্ধবী মেহরাতকে দেখে ওদের স্পেস দিয়ে বাসায় চলে যায়। স্রোত পেছন ফিরে মেহরাতকে দেখে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালে মেহরাত ব্যাগটা দেখিয়ে বলে, আপনার ব্যাগ? স্রোত ধন্যবাদ। বলে ব্যাগটা নিয়ে চলে যেতে নিলে মেহরাত আবার বলে ওঠে, আপনি আমি ছাড়া আর কারো সামনে সাদা ড্রেস পরে যাবেন না। স্রোত বুঝে উঠতে পারে না শোধা। সরি। আপনাকে শুভ্র রঙে অনেক স্নিগ্ধ লাগে স্রোতস্বিনী। আমি চাই না আমার ব্যক্তিগত মানুষের এমন স্নিগ্ধ রূপ আমি ব্যতীত আর কেউ দেখুক। গাড়ির স্বরে এই কথাটা বলে মেহরাত হেসে চলে যায়। কথাটা শুনে স্রোত থমকে যায়। কি বলে গেল লোকটা? আমার ব্যক্তিগত মানুষ? অতীত। প্রকৃতিতে বসন্তকাল বিরাজমান হলেও মাথার উপর সূর্য গ্রীষ্মের মতো প্রভাব ফেলছে। মেহরাত ভাবলো স্রোতের সাথে আজকে যোগাযোগ করবে। যেই ভাবা সেই কাজ। কল দিল স্রোতকে। দুটো কল দেওয়ার পরও যখন কেউ ফোন তুলল না, তখন সে ভেবে নিল স্রোত হয়তো ব্যস্ত, পরে আবার কল দিবে। স্রোতের দিনের বেলা খুব ব্যস্ততায় কাটে, ফোন সাইলেন্ট করা থাকে সবসময়। সেই ফোন সে দেখলো সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরল, কিন্তু ব্যাক করেনি। তার মতো যার দরকার সে আবার কল দিবে। রাত 8:10 স্রোত পড়ছে। মোবাইলটা তার সর্বোচ্চ গতিতে বাজতে শুরু করলো। স্রোত দেখলো ওই নম্বরটা থেকেই কল এসেছে। সে কল রিসিভ করতে পাশ থেকে পরিচিত গলার স্বর ভেসে আসলো। মেহরাত সালাম দিয়ে এলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? আমিও আলহামদুলিল্লাহ। দিনের বেলায় কল দিয়েছিলাম, ব্যাক করেননি কেন? আমার মতে যার দরকার সে আবার কল দেবে। কাঠখোট্টা জবাব স্রোতের। একজন ফিউচার ডক্টরের এমন স্বভাব কেন? ওইদিকে রোগী মরে যাবে, অথচ ডক্টর কিনা ফোন সাইলেন্ট করে রাখে, ফোন ব্যাক করে না। মজা করে বলল মেহরাত। স্রোত দাঁত কিরমির করে বলল, আমার ফোন দুটো, হসপিটালের কাজের জন্য আলাদা সিম, আলাদা ফোন, ওইটা সাইলেন্ট করা থাকে না। এটা আমার পার্সোনাল নাম্বার, অন্য ফোন। আমি আমার দায়িত্ব ভালো করেই পালন করতে পারি। এই মেয়ে যে কি পরিমাণ তেজস্বী তা তো প্রথম দিনই দেখেছে মেহরাত। হেসে বলল, বাহ, ইন্টেলিজেন্ট গার্ল। অ্যাজ অলওয়েজ। দুজনেই কেউ যেন নিজেদের নিজস্ব খোলস থেকে বের হতে পারছে না। অস্বস্তি কাজ করছে। দুজনেই চুপ, একে অপরের নিঃশ্বাস শুনতে পাচ্ছে। নীরবতা ভাঙলো মেহরাত নিজেই। কি করছিলেন এতক্ষণ? ঘোড়ার জন্য ঘাস কাটছিলাম। খাবেন আপনি? পাঠাবো? মেহরাত মুচকি এসে বলল, আপনি ভালোবেসে যত্ন করে পাঠালে আমি খেতে রাজি। পাগল লোক। আপনার জন্যই তো পাগল হয়ে গেছি স্রোতস্বিনী। নিজেকে নিজেই চিনতে পারছি না।
আমার ডেইলি রুটিন এলোমেলো হয়ে গেছে। আমার গোছালো জীবন অগোছালো হয়ে গেছে। আপনি এসে সব এলোমেলো করে দিয়েছেন স্রোতস্বিনী। আপনি এসে এই অগোছালো জীবন গুছিয়ে দিন না স্রোতস্বিনী। এক নিঃশ্বাসে মনের সব কথা বলে দিল মেহরাত। স্রোত যেন এই কথা আশা করেনি, সে চুপ হয়ে রইল। মেহরাত আবার বলতে শুরু করলো। আমি কখনো লাভ এট ফার্স্ট সাইটে বিশ্বাস করতাম না, কিন্তু আপনাকে দেখার পর অনুভব করলাম আমি ভেসে গেছি। কোনো এক স্রোত আমাকে ভাসিয়ে দিয়েছে। কোনো কুল কিনারা পাচ্ছি না। যে কোনো সময় ডুবে যেতে পারি, সমুদ্রের অতল গহ্বরে হারিয়ে যেতে পারি। আমাকে সে ধরুন স্রোতস্বিনী, আমাকে তীরে নিয়ে যান। কি করুণ কণ্ঠ, আকুল আবদার। স্রোত খট করে ফোনটা কেটে দিল। বুকটা ধুকপুক করছে, হৃৎপিণ্ড তার সর্বোচ্চ গতিতে লাফাচ্ছে। সে এখনো ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে। তখনই মেহরাদের নাম্বার থেকে মেসেজ আসলো। আপনার 24 ঘন্টার কয়েক মিনিট আমার জন্য বরাদ্দ রাখবেন স্রোতস্বিনী। ওই কয়েক মিনিট আমি আপনাকে জ্বালাতে চাই। মেসেজটার দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে পড়ল। আপনি একাই ভেসে যাননি মেজর সাহেব, আমাকেও ভাসিয়ে দিয়েছেন, কিন্তু আমি তো এত সহজে ধরা দিব না। পরের দিন বনলতা বেগমের কল দেওয়ার কথা থাকলেও তিনি দেননি। তিনি জানেন স্রোত রাজি হবে। তিনি আর একটা কাজ করে বসলেন। স্রোতকে না জানিয়ে স্রোতের বাবার সাথে কথা বলে বিয়ের তারিখ ঠিক করে ফেললেন। দুপুরবেলা তিনি নলক সাহেব, মাধবী বেগম আর মেহরাত স্রোতের বাড়িতে হাজির। স্রোত তখন বাসায় নেই। বনলতা বেগমের পরিকল্পনাতেই সব হয়েছে। মান্ধবী আজকে বাসায়, সে জানতো উনারা আজকে আসবেন। গতরাতেই বনলতা বেগম সিরাজ সাহেবের সাথে কথা বলছিলেন। উনি বলেছিলেন বাইরের রেস্টুরেন্টে দেখা করার জন্য, কিন্তু সিরাজ সাহেবই নিষেধ করলেন। যতই হোক কুটুম বাড়ি বলে কথা, স্রোতের মা নেই তো কি হয়েছে, উনি ওনার সাধ্যমতো সব করবেন। সিরাজ সাহেব রাতেই স্রোতের মামা মামিকে ফোন করে আসতে বলেছেন। ওনাদের বাড়ি কাছে হওয়াতেই সকালেই চলে এসছেন। স্রোতের মায়ের এক ভাই বোন ছিলেন, নানা নানি বেঁচে নেই। মামামি কোনো সন্তান না থাকায় স্রোত বান্ধবীকে নিজের সন্তানের মতোই দেখেন। তাই স্রোতের মামি তাড়াতাড়ি এসে বাসার কাজ স্রোতের মামা একটু নারাজ ছিলেন। স্রোত রাজি না বলে, কিন্তু মেহরাতকে সামনাসামনি দেখার পর, কথা বলার পর তিনি রাজি হয়ে গেছেন। স্রোতের বাবাও আগে মেহরাতকে দেখেছি। মেহরাতকে উনার খুবই পছন্দ হয়েছে। মেহরাত তাকে আলাদা করে নিয়ে বলেছেন, আঙ্কেল, আমাকে মেয়ের হাজবেন্ড হিসেবে না ভেবে বড় ছেলে হিসেবে ভরসা করবেন। আমি শুধু স্রোতের না, আপনাদের সবার ভরসা হতে চাই। যেহেতু মেহরাদের ছুটি 25 দিনের ছিল, আর মধ্যে অনেকগুলো দিন চলে গিয়েছে, তাই মেহরাত যাওয়ার 2 দিন আগে বিয়েটা হবে। স্রোতের বাবা অনুষ্ঠানে কথা তুলতে নিলে মেহরাত, বনলতা বেগম দুজনেই নিষেধ করেছেন। তারা বলেছেন, স্রোতের সামনে এত বড় পরীক্ষা, অনুষ্ঠান করলে স্রোতের পড়ালেখার হ্যাম্পার হবে, তাই ঘরোয়াভাবে বিয়ে হবে। স্রোতের বাবা মামা দুজনেই অবাক। এখনই স্রোতের ভালো খারাপের কথা ভাবছেন ওনারা। স্রোতের সাথে ভালো কিছু হতে চলেছে ভেবে প্রসন্ন হলেন দুজন। স্রোত বাসায় এসে মামা মামিকে দেখে অবাক হয়নি একটু, কারণ ওনারা কয়েকদিন পর পরই আসেন, তাই আর মাথা ঘামায়নি। কিন্তু সে জানতে পারলো না তার বিয়ে ঠিক হয়ে গেছে। দিনগুলি স্রোতের স্বাভাবিক কাটলেও রাতগুলো কাটে না। রাত একটা ছুঁই ছুঁই। স্রোত পড়লেও মাথায় যেন সে মেহরাদের ভাবনা আসছে। হঠাৎ মেসেজের টুংটাং শব্দে ফোনটা হাতে নিয়ে দেখতে পায় মেজর সাহেব দিয়ে সেভ করা নাম্বারটা থেকে একটা ভয়েস মেসেজ এসছে। ভয়েসটা অন করতেই খোলা গলায় গাওয়া একটা গান। ভয়েসটা শেষ হতেই স্রোতের মুখে হাসি ফুটে ওঠে। অন্যদিকে মেহরাত অপেক্ষা করছিল কখন মেসেজটা নিচে দুটো ঠিক চিহ্ন নীল হবে, অর্থাৎ স্রোত মেসেজটা দেখবে। সাথে সাথে সিন হওয়াতে মেহরাত খুশি হয়েছে, কিন্তু কোনো রিপ্লাই না পাওয়ায় খুশি বেশিক্ষণ টিকল না। আবার ভাবলো এই কঠিন মানবীর থেকে রিপ্লাই পাওয়ার আশা করা আর হাত দিয়ে দেওয়ালে ভাগার চেষ্টা করা একই, যা করে তাকেই করতে হবে সে জানে। তাই সে কল করলো স্রোতকে। স্রোত যেন জানতোই মেজর সাহেব কল করবেন, তাই হলো। কল এলো, কিন্তু সে ঠিক করেছে ধরবে না। মেয়েরা তো নাছর বান্দা, কল দিচ্ছে তো দিচ্ছেই। স্রোত ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখছে। স্রোতের এবার কেন জানি ইচ্ছে করছে কল রিসিভ করার, আবার একটু ভয়ও করছে। ভয় কিনা সে জানে না, তবে কেমন জানি একটা অদ্ভুত অচেনা অনুভূতি, বুক ধুকফুক করা অনুভূতি। তাই সে এটাকে ভয় নামে আখ্যায়িত করলো। স্রোত কল রিসিভ করলে মেহরাত বলে উঠল, এটা কিন্তু আপনার বাজে অভ্যাস স্রোতস্বিনী, কতগুলো কল দিয়েছি। স্রোতকে চুপ থাকতে দেখে গাঢ় স্বরে বলল, সমস্যা নেই, আপনার সব বাজে অভ্যাসের সাথে আমি নিজেকে মানিয়ে নিব স্রোতস্বিনী। স্রোতের কেমন জানি লাগলো কথাটা শুনে, নিঃশ্বাস যেন ভারী হয়ে আসলো। আগে তো এমন হয়নি কখনো, এখন কেন হচ্ছে?
সে এবারও চুপ করেই রইল। মেহরাত ওই পাশে নিঃশ্বাসের শব্দ ঠিকই শুনতে পাচ্ছে। অস্থির হয়ে বলে উঠল। কথা বলছেন না কেন? এবারও স্রোতকে চুপ থাকতে দেখে বুক ভরা নিঃশ্বাস ফেলে স্রোতকে বলল। কথা বলবেন না স্রোতস্বিনী? রেখে দিব? তৎক্ষণাৎ ফোনের ওই পাশ থেকে জবাব এলো। কি বলবো? মেহরাত হাসলো, জিজ্ঞেস করলো। কিছুই বলার নেই? বুঝতে পারছি না আসলে। আচ্ছা বলুন, আমার গান কেমন লাগলো? ভালো। কাট কাট গলায় বলল স্রোত। শুধুই ভালো? মজা করে করুণ কণ্ঠে বলল মেহরাত। হ্যাঁ। কাটকোটে জবাব স্রোতে। এই গানটা যদি আমি ফেসবুকে আপ দিতাম, আপনি জানেন শত শত মেয়ে আমাকে প্রপোজ করত, কেউ কেউ তো বাসায়ও চলে আসতো। আপনি আমার মর্ম বুঝলেন না স্রোতস্বিনী? দুষ্টুমি করে বলল মেহরাত। তো ফেসবুকেই আপ দিতেন, আমাকে কেন দিলেন? আজব। আমি আমার ব্যক্তিগত মানুষকে নিজে গান গেয়ে শুনিয়েছি, তাতে আপনার কি? প্রেমে ফেলতে চাচ্ছেন? প্রেমে পড়েছেন? না, এত সহজে প্রেমে পড়ার লোক নই আমি। আপনাকে এখন প্রেমে পড়তে হবে না, বিয়ের পরে পড়লেও হবে। আপনি শুধু বিয়েটা করে নিন। করবো না বিয়ে। রাগান্বিত কণ্ঠে বলল স্রোত। মেহরাত এবার শব্দ করে হেসে ফেলল, বলল। বিয়ে তো আপনাকে করতেই হবে, আর আমাকেই করতে হবে। রাখছি, পড়তে বসেন। আমার বউ ফেল টু হোক, আমি চাই না। মুচকি এসে বলে ফোন রেখে দিল মেহরাত। অন্যদিকে স্রোতের রাগ লাগছে, অনেক রাগ লাগছে। এই বদলোকটা তাকে ফেল টু বললো। সে ফেল টু। রেগে ফোন বন্ধ করে বিছানায় ছুঁড়ে মারলো। ওই লোককে সে দেখে নেবে। পরের দিন বর্ণাতা বেগম কল করলেন স্রোতকে। সালাম বিনিময়, কুশলাদি বিনিময় করার পর সরাসরি জিজ্ঞেস করলেন। কি ডিসিশন নিলে স্রোত? আন্টি আমি কিছু একটা বলতে নিয়ে চুপ করে গেল স্রোত। কেমন জানি লাগছে বলতে। চুপ করে গেলে কেন বলো? আমি বিয়েতে রাজি। আমতামতা করে বলেই ফেললো স্রোত। তার মনে হচ্ছে একদল লজ্জারা তাকে ঘিরে ধরেছে। আলহামদুলিল্লাহ, আমি জানতাম মা তুমি রাজি হবে। আমি সবাইকে জানিয়ে দিচ্ছি। অনেক খুশি হয়ে বললেন বনলতা বেগম। আন্টি আমার একটা শর্ত আছে। কি শর্ত? আপনার ছেলেকে এক্ষুনি জানাবেন না আমি যে রাজি। বনলতা বেগম জোরে হেসে ফেললেন, বললেন। আচ্ছা আচ্ছা, বুঝেছি, বলবো না আমার ছেলেকে। আরো কিছু কথা বলে ফোন রেখে দেন বনলতা বেগম। তখনই হঠাৎ করে পেছন থেকে স্রোতকে কনগ্রাচুলেশনস আপু। বলে ঝাপটে ধরে। স্রোত তাল সামলাতে পেরে দুজনেই বিছানায় পড়ে যায়। স্রোত রাগ দেখাবে কি এর আগেই দুই বোন হাসতে হাসতে শেষ। কতদিন পর স্রোতের নিজেকে নিশ্চিন্ত লাগছে, কিন্তু কোথাও একটা ভয় আছে, সময় লাগবে। অন্যদিকে রাতের বেলায় মেহরাজ মায়ের কাছ থেকে জানতে চায় স্রোত কি বলেছে। বর্ণাতে বেগম দুঃখী দুঃখী মুখ করে বলেন স্রোত না করে দিয়েছে। মেহরাজ যেন ভাবতে পারেনি স্রোত না করে দিবে। সেই রুমে চলে যায়। মায়ের সামনে রাগ দেখায় না সে জানে তার মা রাগ সহ্য করতে পারে না। দরজা লাগিয়ে বিছানায় বসে পড়ে। তার মাথায় আগুন জ্বলছে, রাগে কপালের রগগুলো ফুলে উঠেছে। দু হাতে নিজের চুল টানছে। রিজেকশন মানতে পারছে না। সে স্রোতকে কল দেয়। স্রোত যেন মেহরাজের কলের অপেক্ষাই করছিল। সে মুচকি এসে মনে মনে বলল, আজকে সবকিছু উসুল তুলবো মেজর সাহেব। ফোন রিসিভ করতেই মেহরাজ শান্ত গলায় বলে ওঠে, কালকে আপনি আমার সাথে দেখা করবেন। স্রোত শান্ত স্বর শুনে ভয় পেয়ে যায়। সাহস জুগিয়ে বলে, আমি দেখা করতে ইচ্ছুক নই। তুলে নিয়ে আসবো। দাঁত কিরমি দিয়ে বলে মেহরাজ। কোনোভাবেই রাগ সংবরণ করতে পারছে না সে। স্রোত বুঝলো আরো রাগানোর জন্য বলে, আমি তো বাসায় থাকি না, কোথা থেকে তুলে নেবেন? মেডিকেল কলেজের নিউ বিল্ডিং এর 3rd ফ্লোরের 326 নাম্বার রুম থেকে তুলে আনবো। শক্ত গলায় বলে মেহরাজ। স্রোতের চোখ যেন কোটো থেকে বেরিয়ে আসতে চাচ্ছে সে। হবাক হতবাক, এই লোক এটাও জানে সত্যি সত্যি চলে আসবে। তখনই মেহরাজ ধরাজ কণ্ঠে বলল, ভাববেন না মজা করছি, আপনি সব লিমিট ক্রস করে ফেলেছেন। সত্যি সত্যি তুলে আনবো। স্রোত কাঁদো কাঁদো স্বরে বলল। আপনি এগুলো জানেন কিভাবে? মেহরাজের এত রাগের মাঝেও হাসি পেল। বাঁকা এসে বলল, আপনাকে ছাড়া আপনার সব ডিটেলস আমার জানা শেষ। এখন শুধু আপনাকে জানা দেখা দুটোই বাকি। ছি, অ্যাড্রেস পাঠিয়ে দিয়েন, চলে আসবো। বলে স্রোতের কথা শুনে ফোন কেটে দেয় মেহরাজ। তার রাগ লাগছে। কখনো কোনো মেয়ের দিকে তাকায়নি, কেউ মন ছুঁতে পারেনি, আর এই মেয়ে তাকে ভাসিয়ে দিল। সারা রাত আর ঘুম হলো না। বারান্দায় দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া উড়িয়েছে আর রাতের আকাশ দেখেছে। অন্যদিকে বিরক্ত লাগছে স্রোতের। কই ভেবেছিল বদলোকটাকে একটু টায়ার দিবে নাকি দড়ি দিয়ে ঘুরাবো, তা না, ওই বদলোকটা তাকে নাকি দড়ি দিয়ে ঘোরাচ্ছে।
আর সে কিছুই করতে পারছে না। তবে যাই হোক, একটু লাগাতে তো পেরেছে, এতেই শান্তি। সকালে ঘুম ভাঙতেই স্রোত দেখে তার মেজর সাহেব একটা রেস্টুরেন্টের ঠিকানা পাঠিয়েছে, সময়ও বলে দিয়েছেন সকাল 10টা। আজ স্রোত কলেজে যায়নি, ভালো লাগছে না তার। ভাবছে দেখা হওয়ার পর কি হবে, ওই লোক কি তাকে থাপ্পড় মারবে? সে কি বলে দিবে যে সে বিয়েতে রাজি? না না, বলা যাবে না, একদম না। সেও কি কম নাকি? তারপর সময় মতো রেস্টুরেন্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সে। পৌঁছতে দেখে মেহরাদ অপেক্ষা করছে, চোখগুলো লাল হয়ে আছে, বোঝাই যাচ্ছে রাতে ঘুমায়নি সে। স্রোতের যেন মায়া লাগলো, আবার ভয়ও হলো। হঠাৎ এমন ভয় কেন ঝেঁকে ধরলো তাকে বুঝতেই পারলো না সে। গিয়ে বসতেই মেহরাদ তাকে জিজ্ঞেস করলো, মেজর মেহেরাজ সাদাবকে রিজেক্ট করার কারণ কি? বর্তমান। স্রোত বাসায় ফিরে দেখে মামা মামি বাবারা বিয়ে নিয়ে আলোচনা করছে। পাশে তাদের বাড়ির পরিচারিকা সাহেলা বেগম আর বান্ধবীও আছে। স্রোতের উপস্থিতি টের পেয়ে ওনারা এক পলক ওর দিকে তাকিয়ে আবার আলোচনায় ব্যস্ত হয়ে যায়। স্রোতের মামা তাকে আলোচনায় যোগ করতে বলে সে জানায় তার এসব ভালো লাগে না আর ক্লান্ত লাগছে, তাই সে ফ্রেশ হতে রুমে চলে যায়। একদম গোসল শেষে বের হয় স্রোত, মাথার চুল মুছতে মুছতে বারান্দায় চলে যায়। হঠাৎ তার চোখ যায় পাশের ভবনে ছাদে দুটো শালিক পাখি একসাথে বসে আছে। স্রোতের কাছে ব্যাপারটা ভালো লাগে, তার মনে হলো পাখিগুলো গল্প করছে, সুখ দুঃখের গল্প, জীবনের হিসেব নিকেশ করতে ব্যস্ত তারা। হাতে তোয়ালেটা রেখে পাখিগুলোর দিকে মনোযোগী হয় সে। ওই পাখিগুলো জীবনে কত সুন্দর, আকাশে ডানা মেলে উঠতে পারে, যেখানে ইচ্ছে সেখানে যেতে পারে, কেউ বাধা দেয় না, দল বেঁধে চলে, একে অপরের প্রতি পারিপার্শ্বিক সহমর্মিতা দেখায়, যাকে বিজ্ঞানীর ভাষায় বলে অ্যালট্রুজম। এইসব ভাবতে ভাবতে স্রোত দেখলে একটা পাখি অপরটার দেহে ঠোঁট ছোঁয়াচ্ছে। স্রোত বুঝতে পারলো না ওরা কি একে অপরকে আদর করছে নাকি ঝগড়া করছে। আবার ভাবলো ঝগড়া করলে তো দুজনেই একে অপরে ঠোকাই দিত, কিন্তু এখানে তো একজন ঠোঁট ছোঁয়াচ্ছে, আদর করছে। বুঝতে এই স্রোত আর মনে হেসে উঠল। নিরিবিলিতেই দুজনে জীবন সঙ্গী একে অপরের সাথে সময় কাটাচ্ছে। প্রেমিক পুরুষ মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ইস, কত মিষ্টি একটা মুহূর্ত। প্রেমিক পুরুষের কথা মাথায় আসতে এই স্রোতের মস্তিষ্কে মেহারদের চেহারা ভেসে উঠে, বিড়বিড়িয়ে আওড়ালো। মেহরাদ প্রেমিক পুরুষ? স্রোতের অচেতন মন মেরাতকে প্রেমিক পুরুষকে ভাবতে চাইলেও গম্ভীর সত্তা কড়া ভাবে নিষেধ জারি করলো। স্রোত, বিয়ে করছিস, এটাই অনেক, আর কিছু আশা করিস না। বেশি কিছু আশা করতে নেই, তোর মাকে দেখিস নি? মায়ের কথা মনে আসতে এই স্রোতের মনটা খারাপ হয়ে গেছে। মায়ের কত স্বপ্ন ছিল তার বিয়ে নিয়ে। স্রোতের মনে পড়ে একবার কলেজে থাকতে সে তার মায়ের বিয়ের বেনারসি শাড়ি পরেছিল। তার মা তাকে দেখেই হেসে কানের পেছনে নজর টিকা দিয়ে বলে ওঠেন, মাশাআল্লাহ, আমার নজর না লাগুক, আমার মেয়েটাকে শুধু একটা বেনারসিতেই রানীর মতো লাগছে। না জানি বিয়ের দিন কোন অপ্সরা মাটিতে নেমে আসে। আরমনি চোখের কোণ থেকে জল গড়িয়ে আসে। কয়েকদিন পর তার বিয়ে, অথচ তার মা আজ পৃথিবীতে নেই। অন্যদিকে মেহরাত বাসায় যাওয়ার পর সোজা মায়ের রুমে গিয়ে শক্ত গলায় বলে, স্রোত রাজি হোক বা না হোক, বিয়েটা ওই দিনই হবে। বর্ণতা বেগম তখন বিছানায় বসে স্রোতকে দেওয়ার জন্য ওনার গয়না শাড়ি দেখছিলেন। দৃষ্টি উঠিয়ে শোধালেন, স্রোত যে রাজি না, তোকে কে বললো? মায়ের কথা শুনে মেহরাত বোকা বনে গেল। মানে? স্রোত তো বিয়েতে রাজি, কাল দুপুরেই জানিয়েছে। মায়ের কথা শুনে মেহরাদের চক্ষু চড়কায়। তবে তুমি যে কাল আমাকে জানালে স্রোত রাজি না। এবার বনলতা বেগম হেসে ফেললেন, বললেন, স্রোত নিষেধ করেছিল বলতে, কিন্তু তোর যা দেবদাস হাল দেখলাম একদিনই, তাই আর না বলে থাকতে পারলাম না। বনলতা বেগম এখনো হেসেই চলেছেন। ছেলে তার এতদিনে কাউকে মন দিয়েছে ধ্যাত মা, বলে চলে যায় মেহরাত। মেহরাদের খারাপ লাগছে, শুধু শুধুই স্রোতের সাথে রাগ দেখিয়েছে কাল। আজকে আবার স্রোতের ভয়ের কথা জানালো। অনুতপ্ত সে, তার মনে হলো স্রোতকে সরি বলা উচিত। সাথে সাথেই কল লাগালো স্রোতকে। ফোনের শব্দে স্রোতের ধ্যান ভাগে। রুমে গিয়ে ফোন নিয়ে দেখে মেজর সাহেব নামটা স্ক্রিনে ভাসছে। সে রিসিভ করতে মেহরাত করুণ কণ্ঠে বলে উঠল, সরি স্রোতসিনী, আমি জানতাম না আপনি মাকে নিষেধ করেছেন। আমি অনেকগুলো সরি। আপনি রাজি না শুনে আমার কোথায় যেন খুব কষ্ট হচ্ছিল, বুকটা চিনচিন ব্যথা করছিল, তাই রাগ কন্ট্রোল করতে পারিনি। আর কখনো এমন করব না। প্লিজ ফরগিভ মি স্রোতসিনী, আই প্রমিস আই উইল নেভার ডু দিস। এক নিঃশ্বাসে বলা শেষ করলো মেহরাত। স্রোত হাসলো।
সে মোটেও কাল রাতে কষ্ট পায়নি। সে তো মেহরাদের কেমন অনুভূতি হয় তা জানার জন্যই এমন করেছিল। সে জেনেছে, অনেক কিছুই জেনেছে আর বুঝেছে। স্রোতকে চুপ থাকতে দেখে মেহরাত করুণ কণ্ঠে আবার বলল, স্রোতস্বিনী, আমি সরি তো। কথা বলুন না স্রোতস্বিনী। এই দেখুন, আমি কানে ধরেছি। আর কখনো এমন করব না। প্লিজ আমাকে ভুল বুঝবেন না। আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। বাচ্চাদের মতো অনুনয় করতে দেখে স্রোত নিঃশব্দে হাসলো। আমি মোটেও কষ্ট পাইনি, আপনি এমন করবেন না। সত্যি তো? হ্যাঁ। 3 সত্যি? স্রোত এবার জোরেই হেসে ফেলল। হ্যাঁ হ্যাঁ, 3 সত্যি। আপনি পারেনও বটে। ওফো, আমার হাসি থামতেই চাচ্ছে না। মেহরাত এবার নিশ্চিন্ত হলো, বলল, আপনি হাসছেন স্রোতস্বিনী? আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল যখন থেকে বুঝেছি আমি ভুল করেছি। আমি আপনার দুর্বলতায় আঘাত করেছি ভাবতেই আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। আপনি জেনে বুঝে কিছু করেননি। আজকে জেনেছেন আমার দুর্বলতা কোথায়। হোপ মাথায় রাখবেন। অফকোর্স আই উইল। বুক থেকে যেন পাথর নেমে গেল স্রোতস্বিনী। স্রোত চুপ করে রইল। মেহরাত আবার বলল, আপনি খুব খারাপ স্রোতস্বিনী। কি করেছি? আমাকে ভয় দেখিয়ে মেরে ফেলছিলেন তো। কিসের ভয়? আপনাকে হারানোর। কথাটা যেন স্রোতের বুকের মধ্যিখানটায় লাগলো। তবুও বলল, পেয়েছিলেন কবে যে হারাবেন? না পেয়ে হারানোর যন্ত্রণা ভয়ঙ্কর স্রোতস্বিনী, খুব ভয়ঙ্কর। আমাকে না পেলে কি হতো? হয়তো তেমন কিছু হতো না, আবার হয়তো অনেক বেশি কিছু হয়ে যেত। কি হতো? নিজের শেষ, নিজের ধ্বংস কেই বা দেখতে চাই বলুন? আপনি শেষ হয়ে যেতেন? সম্পূর্ণভাবে। বিশ্বাস করার মতো না। কিন্তু আমার নিজের উপর নিজের বিশ্বাস সর্বোচ্চ। স্রোত থমকালো, কথা ঘোরাতে চাইলো। কি করছেন? ভয় পেয়ে গেলেন? ভয় পাবো কেন? কথা ঘোরালেন যে। এমনি। কি করছেন? আপনাকে শুনছি। তারপর দুজনেই চুপ থেকে একে অপরের নিঃশ্বাস ধ্বনি শুনছে। খানিকটা সময় পার হয়ে গেলেও কেউ কিছু বলছে না। মেহরাত নীরবতা ভেঙে ফেলল, দুষ্টুমি করে বলল, আপনি কি জাদুটোনা জানেন স্রোতস্বিনী? হঠাৎ এমন কথায় স্রোত অবাক হয়ে পারল না। ভ্রু কুঁচিয়ে জিজ্ঞেস করলো, কেন? এই যে এখন আপনার প্রশ্বাস নিঃশ্বাসের আওয়াজও আমার কাছে ভাল লাগছে, শ্রুতি মধুর লাগছে। অ্যাজ লাইক কি জাদু করেছো বলো না। ঘরে আর থাকা যে হলো না। বুঝিনি কখন আমি হয়েছি তোমার। আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর। স্রোত বলে উঠল, পাগল লোক। আপনার জন্যই। সাথে সাথে কল কেটে দিল স্রোত। এই লোকটা তাকে পাগল করে দিল। মেহরাত হাসছে। কি ভয়টাই না পাইয়ে দিয়েছিল মেয়েটা। মেয়েটা চুপচাপ থাকলেও ভেতরে ভেতরে ঠিকই শয়তানি। পৃথিবীতে সূর্য তখন আস্তাভার। এই সময়টা কর্মব্যস্ত মানুষের ঘরে ফেরে, নিড়ে ফেরে পাখিরাও। এই সময়টা হচ্ছে সন্ধ্যা। সন্ধ্যার সাথে যেন পাখিদের নিবিড় সখ্য। সন্ধ্যা রাত্রি পাখিদের কানে কানে বলে দেয় নিড়ে ফেরার সময় হলো। বিদায় সূর্যের স্বর্ণরেখার পরত ডানায় মেখে পাখিরা ফিরে চলে নীড়ে। প্রকৃতিতে নেমে আসে ছায়া সুনিবিড় প্রশান্তি। ধরণীকে এক অপূর্ব অস্পষ্ট মায়ে আচ্ছন্ন করে সন্ধ্যা নেমে আসে আকাশ বাতাস জুড়ে। সন্ধ্যা শান্তিময়, নীরব, গম্ভীর। নিঃশব্দে সে ধরার আঁচল ভরিয়ে দেয় পরম মমতায়। কবি জীবনানন্দ দাশের ভাষায়, দিনের ক্লান্তি শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা নামে। তাই সন্ধ্যাকে মনে হয় খানিকটা বিষণ্ণ। এ বিষণ্ণতায় গভীরে মানব মনও যেন বিষণ্ণ হয়ে পড়ে। তেমনি মেহরাদের মনকেও বিষণ্ণতায় ঘিরে ধরেছে। সে বুঝে উঠতে পারছে না কি করা উচিত। নামাজ শেষ হওয়ার পরপরই তার অফিস থেকে কল আসে। তার ছুটি 5 দিন কমানো হয়েছে। 5 দিনের মাথায় তাকে উপস্থিত থাকতে হবে। সে অনেক বোঝানোর চেষ্টা করলেও কিচ্ছু হয়নি। মায়ের অসুস্থতার জন্য জরুরি অবস্থায় 25 দিনের ছুটি নিয়েছিল সে। 15 দিন তো শেষ। সে ভেবেছিল বিয়ের 2 দিন পর চলে যাবে। এখন যে ছুটি 5 দিন কমে গেল। 8 দিন পর বিয়ে হওয়ার কথা। তাহলে কি বিয়ে হবে না? মেহরাত বুঝতে পারছে না কি করবে। বিয়ের তারিখ এগিয়ে দিলে ওনাদের কেমন প্রতিক্রিয়া হবে? আবার স্রোতস্বিনী, সেই বা কি ভাববে? তাহলে কি বিয়ে তারিখ পেছলে যদি স্রোতস্বিনীর মন ঘুরে যায় তখন? মেহরাদের মন খারাপ দেখতে পেয়ে বনলতা বেগম এসে কারণ জিজ্ঞেস করলো। মেহরাত তাকে সব জানায়। সব শুনে বনলতা বেগম বলেছে, চিন্তা করিস না, আমি সব ঠিক করে দেব। রাত 12টা। স্রোতের আজকে কেন জানি ভালো লাগছিল না, পড়ায় মন বসছিল না। তাই আজকেও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। ভোরে উঠে পড়বে। অন্যদিকে মেহরাত বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। ভালো লাগছে না কিছু। স্রোতকে হারানোর ভয় কাজ করছে। সে স্রোতকে চায়, খুব চায়।
খুব কাছ থেকে চায়, খুব তাড়াতাড়ি চায়। তার স্রোতকে দেখতে ইচ্ছে করছে হঠাৎ, তাই হুট করে এটা সিদ্ধান্ত নিয়ে নিল। স্রোত ঘুমাচ্ছে, ওইদিকে ফোন বেজেই চলেছে। দুবার বেজে ওঠার পর তিনবারের মাথায় সে নাম না দেখেই ঘুমের মধ্যে কল রিসিভ করে রাগান্বিত স্বরে পড়ল, কে ভাই এত রাতে ফোন দিচ্ছেন? শরীরে কি দয়া মায়া বলে কিছু নেই? মেহরাজ শুনেছি ঘুমের মধ্যে কথা বলে নাকি ছেলেদের স্বর নিঃশব্দ শোনায়। এখন তো দেখছি মেয়েদের স্বরেও মাদকতা মেশানো থাকে। সে শান্ত গলায় বলল। বারান্দায় আসুন। ঘুমের মধ্যে অতি পরিচিত কণ্ঠ শুনে স্রোতের ঘুম উপে যায়। সে ফোনের স্ক্রিনে তাকিয়ে সোজা হয়ে বসে। সে ভাবছে ঘুমের ঘরে কি বলছে, লোকটা না জানি কি ভাবছে। স্রোতকে চুপ থাকতে দেখে মেহরাজ আবার বলল, বারান্দায় আসুন। স্রোত ভাবছে বারান্দায় কেন যেতে বলছে, সে আবার বাসার নিচে চলে আসেনি তো। তাড়াহুড়ো করে জামা ঠিক করে ওড়না গায়ে জড়িয়ে বারান্দায় যায় সে। গিয়ে দেখতে পায় মেহরাজ তার গাড়িতে পিঠ থেকে কানে ফোন ধরে বারান্দার দিকে তাকিয়ে আছে। স্রোতকে দেখতে পেয়ে একটা হাসি উপহার দিয়ে অন্য হাত দিয়ে বুঝালো। হাই। স্রোত শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। সে তো অবাক হয়েছে, তা মেহরাজকে বুঝতে দিল না। স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করলো, এত রাত্রে আপনি এখানে? কেন আসতে পারি না আমি? কেন? আপনাকে শুনতে ইচ্ছে করছিল। ফোন দিলেই পারতেন। একটু একটু দেখতেও ইচ্ছে করছিল। না না, একটু না, অনেক বেশি। স্পষ্ট জবাব মেহরাদের। দুজোড়া চোখ একে অপরের দিকে আবদ্ধ, কানে ফোন। মেহরাত বলল, আমাকে একটু সময় দেওয়া যাবে এখন প্লিজ? সরি। আপনাকে নিয়ে মাঝরাতের শহর দেখব, সঙ্গী হবেন আমার? আজকেই কেন? পরে যদি সময় না পাই। স্রোতের মনে হলো মেহরাদের মন খারাপ। সে কিছু বলল না। ভাবছে সে মেহরাত আবার জিজ্ঞেস করলো, নিচে আসবেন? যাবেন আমার সাথে? কি করুন আকুতি। স্রোত কিছু না বলে কল কেটে দিয়ে ভেতরে চলে গেল। বারান্দায় দরজা লাগালো। কিছুক্ষণ পর রুমের লাইট নেভালো। মেহরাজ সবই নিচ থেকে দেখছে। তার কেন জানি মনে হচ্ছে স্রোত আসবে, ফিরিয়ে দিবে না তাকে। হলো তাই। কিছুক্ষণ পর সতোষিনী নামক বাড়িটি থেকে স্রোত বের হলো। মেহরাদের মুখে প্রশান্তির হাসি। স্রোতের পরনে শুভ্র রঙের পোশাক, চুলগুলো ক্লিপ দিয়ে আটকানো। মায়ের মৃত্যুর পর স্রোতের জীবন বর্ণহীন হয়ে যায়, তাই তো তার বেশিরভাগ কাপড়ই বর্ণহীন সাদা। স্রোত মেহরাদের সাথে কোনো কথা না বলে সোজা গাড়িতে উঠে বসে। মেহরা চুপচাপ দেখে যায়, হেসে নিজেও উঠে পড়ে। গাড়ি চলছে নিজ গতিতে। স্রোত বাইরের দিকে তাকিয়ে আছে। মেহরাত একটু পর পর তাকে দেখছে। স্রোত তা বুঝলো, কোনো প্রতিক্রিয়া দেখায় না। রাতে শহর কত সুন্দর, চারিদিকে আলো ঝলমল করছে। দিনের বেলার মতো হাজার হাজার মানুষের যানবাহন না থাকলেও রাস্তা কিন্তু একদম নীরব নয়। যানবাহনে আনাগোনা চলছে। সময় পার হয়েছে অনেকটা। একটা সময় পর স্রোত বুঝতে পারলো তারা শহরের বাইরে চলে এসেছে। এখন রাস্তা নীরব নিস্তব্ধ। স্রোত এতক্ষণে মুখ খুললো। কোথায় যাচ্ছি? বিশ্বাস করেন আমায়? প্রশ্নের পিঠে প্রশ্ন করা আমার পছন্দ না। প্রশ্নতেই উত্তর থাকে, শুধু বুঝে নিতে হয়। স্রোত এবার মেহরদের দিকে তাকালো। মেহরাদের দৃষ্টির সামনে। মেহরাত ওর তাকাতেই চোখ সরিয়ে নিল। মেহরাত আবার জিজ্ঞেস করলো, বলুন না, বিশ্বাস করেন আমায়? বিশ্বাস না করলে এত রাতে বেরিয়ে আসতাম না নিশ্চয়ই। বনিতা ছাড়াই উত্তর দিল স্রোত। হ্যাঁ, সে বিশ্বাস করে। মেহেরদেরকে তার খুবই ইচ্ছে করছিল লোকটাকে বিশ্বাস করতে। মেহরাদের চোখে মুখে প্রশান্তির ছোঁয়া। হঠাৎ গাড়ি থামলো। মেহরাদ নিজে নেমে স্রোতকে নামতে বলল। গাড়ি থেকে নামতেই স্রোতকে দক্ষিণা বাতাস শিশির ছুঁয়ে দিল। সারা শরীর যেন কেঁপে উঠল। সামনে তাকাতেই দেখলো একটা নদী আপন গতিতে বয়ে যাচ্ছে। নদীর পাড়ে কিছু লাইট লাগানো, যার জন্য পরিবেশটা আলো ঝলমলে লাগছে। আর আকাশে তো স্বয়ং চাঁদ নিজের উপস্থিতি প্রমাণ দিচ্ছেনি। নদীর পানিতে চাঁদের প্রতিবিম্ব প্রতিভাত হচ্ছে। মনে হচ্ছে ঢেউয়ের সাথে চাঁদে দুলছে। স্রোতের চোখে মুখে মুগ্ধতা। এমন একটা মুহূর্ত তার জীবনে প্রথম। এমন স্নিগ্ধ পরিবেশ স্রোত আগে দেখেনি। মেজর সাহেব ভালো, বড্ড বেশি ভালো। সে ঘাসে হাঁটু ভেঙে বসে, হাঁটুতে মুখ দিয়ে বসে আছে। সে দেখছে খুব কাছ থেকে প্রকৃতি অনুভব করছে সে। প্রতিটা ঠান্ডা বাতাস শরীরে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। কি সুন্দর ঘ্রাণ। আচ্ছা, এটা কি প্রকৃতির ঘ্রাণ? রাত, নদী, গাছপালা সবকিছু সংমিশ্রণে তৈরি ঘ্রাণ। এত সুন্দর। স্রোতের চোখে মুখে মুগ্ধতা, প্রশান্তি। কতদিন পর এত ভালো লাগছে।
নিজেকে এই রাজ্যের রানী মনে হচ্ছে। এমন লাগছে যেন এই রাতের আকাশ, এই নদী ঢেউ, এই শুনশান নীরব প্রকৃতি তাকে তাদের রানীকে অভ্যর্থনা জানাচ্ছে, সাদরে বরণ করলো নিচ্ছে। মেহরার চোখ আটকে আছে স্রোতের চোখ মুখের মুগ্ধতায়। আপন মনেই বলে উঠল, আপনি মুগ্ধ হয়ে আটকে গেছেন এই রাতের প্রকৃতিতে, আর আমি আটকে গেছি আপনার চোখ মুখের ওই মুগ্ধতায়। স্রোতের ধ্যান ভাঙতেই সে মেহরাতের দিকে তাকায়। মেহরাত এখনো এক দৃষ্টিতে তার দিকে তাকানো। স্রোত হঠাৎ লজ্জা পেয়ে নিজের চোখ নামিয়ে ফেলে, আস্তে আস্তে বলে, Thank you so much, Major Sahib, for giving me such a moment. It is one of my memorable nights. Oof, no. It is the best night ever I had. Thanks a lot, Major Sahib. মেহরাত বিপরীতে একটা হাসি উপহার দেয়, দুষ্টুমি স্বরে বলে। বেস্ট নাইট? তাহলে তো আমি আপনাকে এখানে আনতাম না। স্রোত ভ্রুকুচকে মেহরাতের পানে তাকিয়ে জিজ্ঞেস করলো, কেন? মেহরাত বাঁকা হেসে বলল, I wanted to make our first night bed of roses memorable and thought that would be the best night we had. But হলো না, feeling sad for me. শেষের লাইনটা নাক টেনে কাঁদো কাঁদো স্বরে বলল মেহরাত। মেহরাতের কথা মানে বুঝতে পেরে স্রোতের কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হচ্ছে। মন চাচ্ছে মাটিটা ফাঁক হয়ে যাক, সে ঢুকে পড়ুক। আলোর অল্প তীব্রতায় মেহরাত বুঝতে পারলেও স্রোত লজ্জা পেয়েছে। সে জোরে হেসে ফেলল। তার হাসির শব্দ শুনতেই স্রোত রাগী চোখে তাকালো। সে আবার বলে, প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। বুকের বাপাসে নিজের হাত রেখে নাটকীয় ভাবে মেহরাত বলে, ওই রাগী চোখে তাকাবেন না, ওইগুলোই আমার সর্বনাশ করেছে। শেষ, আমি শেষ। মেহরাতের কাণ্ড স্রোত মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে হেসে ফেলে। মেহরাত এবার বলল, আমি আপনার কোলে মাথা রেখে শুতে পারি কি স্রোতস্বিনী? স্রোত অবাক হয়ে তাকালে মেহরাত বলে, প্লিজ একটু, এমন রাত যদি আর না পাই। শেষ কথাটায় অসহায়ত্ব ফুটে উঠেছে। স্রোত কিছু না বলেই সোজা হয়ে বসে পা এমন ভাবে রাখে যেন মেহরাত মাথা রাখতে পারে। মেহরাদের মুখে প্রশান্তির হাসি। স্রোতের কোল পেতে দিতে দেরি, মেহরাদের শুতে দেরি হয়নি। সে চোখ বন্ধ করে রেখেছে। অসম্ভব ভালো লাগা কাজ করছে তার। স্রোতের কেমন জানি সব স্বপ্ন লাগছে। মেহরাদের অনুরোধগুলো সে ফেলতে পারছে না। কেন? তবে তার মন্দ লাগছে না এই মুহূর্তটা। মেহরাত চোখ বন্ধ করে এই স্রোতের কাছে আবদার করে বসলো। স্রোতস্বিনী, একটা গান ধরুন না প্লিজ। আমি গান গাই না। কাট কাট গলায় বলল স্রোত। কেন? বান্ধবী তো বলল আপনি ভালো গান করেন। মায়ের শখ ছিল, তাই শিখেছিলাম। মা মারা যাওয়ার পর বাদ দিয়ে দিয়েছি। যে পৃথিবীতে নেই তার শখ কেন জীবিত রাখবো? এটা ভুল বললেন আপনি। উনি নেই বলেই তো ওনার শখগুলোর মাধ্যমে ওনার উপস্থিতি জানান দিবেন। স্রোত হয়তো কথাটা বুঝলো, তাই চুপ করে রইল। মেহরাত আবার বলল, গান ধরুন একটা। আর আজকে এই সুন্দর মুহূর্তে শাশুড়ি আম্মুর শখের জানান দিন। আপনার মন খারাপ কেন? স্রোতের সোজা সাপটা প্রশ্ন। মেহরাত যেন এই প্রশ্ন আশা করেনি। সে লুকাতে চাইল, বলল, কই না তো। এখনই মিথ্যে বলা শুরু করেছেন। আমাকে হিউম্যান সাইকোলজি বোঝাতে আসবেন না। আমি শুরু থেকেই খেয়াল করেছি আপনার মন খারাপ। আপনাকে হারানোর ভয়ে। বুক ভরা নিঃশ্বাস নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল মেহরাত। মানে? আমার ছুটি 5 দিন কমানো হয়েছে, সেটা আজ সন্ধ্যায় জানতে পেরেছি। বিয়ে 8 দিন পর ঠিক হয়েছে, আর আমি আছি মাত্র 5 দিন। আপনাকে পেয়েও যেন হারিয়ে ফেললাম। এখানে হারানোর প্রশ্ন আসছে কোথা থেকে? আমি আবার কবে ছুটি পাই তার ঠিক নেই। এত জরুরি তলব অবশ্যই কোনো দরকারে। আপনি যদি ততদিনে আপনার ডিসিশন চেঞ্জ করে ফেলেন। স্রোত হাসতে হাসতে বলল, এর জন্য আপনার মন খারাপ? আপনি হাসছেন স্রোতস্বিনী? করুণ স্বরে বলে মেহরাত। 8 দিন পরের বিয়ে 3 দিন পরে হবে, তাহলেই তো হয়। বনিতা ছাড়াই বলল স্রোত। আপনি এই কথা বলছেন? চোখ বড় বড় করে তাকে জিজ্ঞেস করলো মেহরাত।
8 দিন পরে বিয়ে করলেও আমাকে করতে হবে, 3 দিন পরে বিয়ে করলেও আমিই করব। চিল। স্রোতের কথা শুনে মেহরাত খুশি হয়ে কোল থেকে উঠে স্রোতকে জড়িয়ে ধরে। স্রোতে যেন পলক ফেলতে ভুলে গেল, শ্বাস নিতেও পারছে না। কি হলো ব্যাপারটা, কি করছে বুঝে আসতেই মেহরাত স্রোতকে ছেড়ে দিল। স্রোতকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বোকা হাসি হেসে মাথার চুল ঠিক করতে করতে বলে, সরি, খুশিতে এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, সরি। মেহরাদের বোকা বোকা হাসি দেখে স্রোত নিজের অদ্ভুত অনুভূতির কথা ভুলে হেসে ফেলল। মেহরাত আবার স্রোতের কোলে শুয়ে পড়ল, ভাব এমন যেন এই মাত্র কিচ্ছু হয়নি। আবার বলল, একটা গান গেয়ে মুহূর্তটাকে সুন্দর করে দিন না স্রোতসিনী। স্রোত সামনের দিকে তাকিয়ে গেয়ে উঠল, হয়ে যাক, যেন রূপকথাদের ডাকছে অসময়ে। বুঝেনি কেন স্বপ্নগুলোর এমন কেন হয়। তখন মেহরাদের দৃষ্টি স্রোতের দিকে। মেহরাত তাল মেলাতেই স্রোত মেহরাদের দিকে তাকায়। সে তুমি এত অল্প কথাই বুঝিয়েছ আমায়, সে তুমি জেলে অন্য আলো জ্বালিয়েছ আমায়। মেহরাত থামলো, স্রোত আবার শুরু করলো। একটা সময় পর স্রোত নীরবতা ভাঙলো। মেজর সাহেব ভোর হয়ে এসছে, চলুন বাড়ি যাই। একটু অপেক্ষা করুন, আর একটু সুন্দর দৃশ্যের সাক্ষী হয়ে যান। কি? একটু পরেই দেখতে পাবেন। স্রোতসিনী, সামনে তাকান। স্রোত তাকালো, আসলেই সুন্দর, অসম্ভব সুন্দর। ভোরবেলা একটা দিনের সূচনা ঘোষণা করে সূর্যোদয়ের মাধ্যমে। সূর্যোদয় এক নৈসর্গিক সৌন্দর্য। নদীর পাড়ে সিঁদুর রাঙা সূর্যের উদয় মনে হয় ওই তো, ওই দূরের পানির মধ্যে থেকে সূর্যটা উপরে উঠছে আর চারপাশে আগুন ধরিয়ে দিচ্ছে। এই জন্য এক স্বর্গীয় দৃশ্য। স্রোত সমুদ্রের দিক থেকে সূর্যাস্ত দেখলেও কখনো এমন সূর্যোদয় দেখা হয়নি। আর দিনটা ভালো, সব ক্রেডিট মেজর সাহেবের। স্রোতের মুগ্ধতায় ঘেরা চেহারা যেন মেহরাদের শান্তির চাবিকাঠি। স্রোতের দৃষ্টি সামনে, তার দৃষ্টি স্রোতে নিবদ্ধ। এক সময় মেহরাত হেসে বলে উঠল, বলো নদী, কার স্রোত বেশি সুন্দর, তোমার নাকি আমার? সকাল হয়ে গেছে, শহরের রাস্তা দিয়ে গাড়ি চলছে, উদ্দেশ্য স্রোতের বাড়ি। মেহরাত এক ধ্যানে গাড়ি চালাচ্ছে, মাঝে মাঝে দু একটা কথা বলছে। স্রোত হ্যাঁ তে জবাব দিচ্ছে। গাড়িতে আবার নীরবতা, কথা যেন ফুরিয়ে গেছে। স্রোত একটু পর পর লুকিয়ে লুকিয়ে মেহরাতকে দেখছে। মেহরাত তা খেয়াল করেছে। সে সামনের দিকে তাকিয়ে দুষ্টুমি করে বলল, আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে আপনার কষ্ট হচ্ছে স্রোতসিনী? সোজা হয়ে বসে দেখুন, আমি পুরোটাই আপনার। স্রোত বোকা বনে গেল, লজ্জাও পেল অনেক, কিন্তু সেসবে পাত্তা না দিয়ে এক অদ্ভুত কাজ করে বসলো। সিট বেল্টটা খুলে গাড়ি সিটে হাঁটু ভর দিয়ে মেহরাদের মাথার দিকে এগিয়ে গেল। মনে হচ্ছে কিছু যেন খুঁজছে। মেহরাত বুঝে উঠতে পারলো না স্রোতের কাজকর্ম। জিজ্ঞেস করলো, কি করছেন? দেখছি। কি দেখছেন? দেখছি আপনার কানের ওপরে চোখ লাগানো আছে নাকি আপনি ক্যামেরা লাগিয়েছেন। স্রোতের কথা প্রথমে বুঝতে না পারলেও যখন সে বুঝতে পারলো তখন সে শব্দ করে হেসে ফেলে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে ভেবে গাড়ি হঠাৎ ব্রেক কষলো। ব্রেক কষতেই স্রোত সামনে হুমড়ি খেয়ে পড়তে নিতেই মেহরাত তাকে 2 হাত ধরে বুকে জড়িয়ে ফেললো। মেহরাদের হাসি থামছেই না, আর এদিকে স্রোতের অবস্থা খারাপ। তার মাথা মেহরাদের বুকে, সে মেহরাদের হৃদস্পন্দন শুনতে পাচ্ছে। মেহরাদের পারফিউমটার মাতাল করা গন্ধ স্রোত যেন তলিয়ে যাচ্ছে। স্রোত নিজেকে নিয়ন্ত্রণ করতে জানে। সে বলে, ছাড়ুন। এক ধাক্কা দিয়ে মেহরাতকে সরিয়ে পাশে সিটে গিয়ে বসে পড়লো। কথা ঘুরাতে বলল, তাড়াতাড়ি বাসায় চলুন, আমার ক্লাস আছে 7টায়। ইস, কি সুন্দর মুহূর্তটা বুঝে ওঠার আগেই নষ্ট করে দিলেন। নাটকীয় ভাবে কাঁদো কাঁদো স্বরে বলল মেহরাত। অসভ্য লোক। আপনার কাছেই তো পুরো পৃথিবী জানুক আমি সভ্য গম্ভীর, শুধু আপনি জানুন আমি কতটা অসভ্য, পাগল, মাতাল। স্রোত নীরব রইল। বাসার সামনে গাড়ি এসে থেমেছে। স্রোত নামার আগে বলল, ধন্যবাদ মেজর সাহেব, আমাকে এত সুন্দর একটা রাত উপহার দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে বিশ্বাস করে সুযোগ দেওয়ার জন্য। সন্ধ্যায় স্রোত মেডিকেল থেকে ফিরতেই বান্ধবী তাকে জানায় শুক্রবার বাদ জোহর ওদের বিয়ে। বান্ধবী ভেবেছিল স্রোতাকে বিয়ের তারিখ এগিয়ে দেওয়ার কারণ জিজ্ঞাসা করবে, কিন্তু বান্ধবীর ভাবনা ভেঙে চুড়ে তছনছ করে দিয়ে বিমূঢ় স্বরে বলে, ও। স্রোত ফ্রেশ হতে চলে যায়। বান্ধবী তো জানে না তার বোনই বিয়ের ডেট এগোনোর কথা বলেছে। 2 বাড়িতে মহা ব্যস্ততা শুরু হয়ে গেছে। যতই ঘরোয়া বিয়ে হোক তবুও বিয়ে বলে কথা।
কত আয়োজন। বনলতা বেগমের হাতে এখন অনেকটাই ভালো, তবে ভারী জিনিস উঠানো ভালো। ডক্টরের মতে ওনার সুস্থ হওয়ার প্রবণতা বেশি ছিল বলেই হয় সময়ের আগে ঠিক হয়ে গেছে। মেহরাদের বাড়িতে ওর চাচি আম্মা জাহানারা বেগম আর ওনার ছেলে রায়হান ওই দিন বিকেলেই চলে এসছে। নলক সাহেবের পরিবারের সবাই এসেছেন পরের দিন সকালে। স্রোতের বাড়িতে স্রোতের মামা মামি আর দূর সম্পর্কের এক ফুপি আছে। আজ বুধবার শুক্রবার বিয়ে। বাড়ির পরিবেশ দেখে মনে হচ্ছে কোনো মহোৎসব লেগে গেছে। সবার কেনাকাটা শেষ, শুধু স্রোতেরটা বাকি। স্রোত দিনের বেলায় ব্যস্ত থাকে বলে সে যেতে পারেনি। সে জানিয়ে দিয়েছিল তার কোনো পছন্দ নেই, বাড়ির সবাই যা পছন্দ করবে তাই। কথা অনুযায়ী স্রোতের পরিবারে কেনাকাটা করলেও বনলতা বেগম করেনি। তিনি স্রোতকে নিয়ে রাতে শপিং মলে যাবেন, করলেনও তাই। সন্ধ্যার পরে মেহরাত, বনলতা বেগম স্রোতের বাড়ি থেকে বান্ধবী আর স্রোতকে নিয়ে যান। আউটলেটে যাওয়ার পর অনেকক্ষণ পছন্দ অপছন্দের শেষে 3টে শাড়ি পছন্দ হয় ওনাদের। একটা রং সাদা, আর একটা লাল টুকটুকে, আর একটা লালচে খয়েরি। স্রোত বলে দিয়েছে বনলতা বেগমের যেটা পছন্দ সেটাই। তখন মেহরাত টুকটুকে লাল শাড়িটা নিয়ে বলল, মা, এটা নাও, ওনাকে ভালো লাগবে। শেষে এটাই নেওয়া হয়। আরো যা যা লাগে সবকিছু নিয়ে আউটলেট থেকে বেরিয়ে যায় সবাই। এখন গয়না দোকানে যাওয়ার পালা। পুরনো অনেক গয়না থাকলেও নতুন বউকে নতুন গয়না তো দিতেই হবে। তখন মেহরাত বলে, তোমরা যাও, আমি একটা কাজ থেকে আসছি। কেনাকাটা শেষে রাতের খাবার সেরে বাড়ি ফিরতে ফিরতে 11:30 বেজে যায়। ফ্রেশ হয়ে শুতেই মেহরাতের ফোন। স্রোত প্রথমেই রিসিভ করলো না, তার কেন জানি ভাল লাগে মেহরাতের কে অপেক্ষা করাতে। 3টা কল শেষ হওয়ার পর 4বারের মাথায় সে রিসিভ করে সালাম দেয়। কি করছেন? ঘুমোচ্ছি। আপনি কি করছেন? কল্পনায় আঁকছি, ভাবছি, শুনছি আর যাচ্ছি। কাকে? আপনাকে। কেন এত চান আমায়? কে বলল আপনাকে চাই? তাহলে আমি নিজের সর্বনাশ চাই না। আমাকে আটকেছেন? কবেই। আপনি কবে আটকাবেন? যদি না আটকাই? জোর করে বেঁধে নিজের সাথে আটকাবো। বিয়ে না করে যদি পালিয়ে যাই? পৃথিবী তছনছ করে দিব, গুড়িয়ে দিব সব। শক্ত গলায় জবাব দেয় মেহরাত। ভালোবাসেন? তোমাকে কাছে পেতে চাওয়া যদি তোমাকে ভালোবাসা হয়, তাহলে আমি তোমাকে ভালোবাসি। তোমাকে নিজের করে পাওয়ার ইচ্ছে যদি তোমাকে ভালোবাসা হয়, তাহলে আমি তোমাকে ভালোবাসি। তোমাকে নিজের নামে দলিল করে নেওয়ার ইচ্ছে যদি ভালোবাসা হয়, তাহলে আমি তোমাকে ভালোবাসি। তোমাকে নিজের পাশে নিজের অর্ধাঙ্গিনী রূপে দেখার প্রবল ইচ্ছে যদি ভালোবাসা হয়, তাহলে আমি তোমাকে ভালোবাসি স্রোতস্বিনী। স্রোত যেন এই উত্তর আশা করেনি। মাদকতা মেশানোই নেশাক্ত কণ্ঠ শুনে ওর বুকটা ধক করে ওঠে। ওর বাম হাতটা নিজে নিজেই বুকে চলে যায়, জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। ওই পাশের মানুষটা যেন ভারী নিঃশ্বাসের শব্দ শুনতে পেল। নিজে নিজে হেসেই আওয়াজ সম্বোধন করলো, স্রোতস্বিনী। স্রোত খট করে কলটা কেটে দিল। আর সহ্য হচ্ছে না। সে বুঝতে পারছে না এই বয়সে এমন কিশোরী বয়সের অনুভূতির মানে কি। তবে কি তার জীবনে প্রেম এসে ধরা দিল? সে কি মেহরাদের প্রেমে পড়ে গেল? মেহরাত আকাশের দিকে তাকিয়ে হাসছে। সে হয়তো ফোনের ওপাশে স্রোতের চেহারাটা কল্পনা করছে। মনে মনে আওড়ালো, আপনি চান বা না চান, আপনি আমার প্রেমে পড়ে গেছেন স্রোতস্বিনী। আমাতে আটকে গেছেন। আপনাকে আমার নামে লিখে নিব স্রোতস্বিনী। অপেক্ষা একদিনের। স্রোতের পরিবার, স্রোত বান্ধবী দুজনেই মেয়ে, আর কেউ নেই। তাই স্রোতের বিয়ে সাদামাটা ভাবে হবে। এটা স্রোতের বাবা মামা কেউ চায় না, কিন্তু সময় কম। আবার বান্ধবী বায়না ধরেছে বিয়ে ঘরোয়াভাবে হোক, হলুদে একটু আনন্দ করতে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে হলুদের অনুষ্ঠান একটু জমজমাট হবে। হলুদের আসর বসিয়ে ওদের বাড়ির ছাদে। স্রোতের বিয়ে উপলক্ষে স্রোতের কয়েকজন বান্ধবী রিমা, নুরি, সুহানা চলে এসছে। স্রোতের কোনো ঘনিষ্ঠ বান্ধবী না থাকলেও এদের সাথেই ওর চলাফেরা। মা মারা যাওয়ার পর তো সে জীবন থেকে সব রং মুছে ফেলেছিল। এখন মেহরাত আবার সেই রং ফিরিয়ে আনছে। তাছাড়া বান্ধবীর ফ্রেন্ড সার্কেলের সবাই, নাহিদা, তিথি, তানজিনা, তামান্না, মাহিমা চলে এসছেন। এদের এই গ্রুপটাকে অনেক মজার। যেখানে যায় সেখানটা মাতিয়ে রাখায় তাদের কাজ। তারা সিদ্ধান্ত নিয়েছে তারা সবাই মিলে নাচবে। তাই তারা সকাল থেকে রিহার্সাল করছিল। তাদের দেখা দেখি স্রোতের বান্ধবীরাও জানায় তারাও নাচবে। স্রোত যখন নীরব দর্শক, সে সব দেখেই যাচ্ছে। কেউ একজন বলছিল না, যার বিয়ে তার খবর নাই, পাড়া পড়ছির ঘুম নাই। স্রোতের এখন ঠিক তেমনই লাগছে। তার মন চাচ্ছে ওই লোককে একটা অ্যাওয়ার্ড দিতে।
ওইদিকে সিরাজ সাহেব বনলতা বেগমকে জানিয়ে দিয়েছেন হলুদের অনুষ্ঠানের কথা। এটাও বলেছেন বাড়ির বড়রা না আসলেও ছোটরা সবাই যাতে আসে। বনলতা বেগম জানিয়ে দিয়েছেন ছোটরা যাবে। সন্ধ্যাবেলা বাড়িতে হুলস্থুল কাণ্ড, বিয়ে বাড়ি বলে কথা। সিরাজ সাহেব এই ভবনে সবাইকে নিমন্ত্রণ করেছেন। তার স্ত্রী মেয়েদের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন ছিল। আগে যত যাই করুক না কেন, এখন তিনি পরিবর্তন হয়ে গেছেন। তারও ইচ্ছে ছিল ধুমধাম করে মেয়ের বিয়ে দিবেন, কিন্তু হুট করে এই সব হয়ে গেল। হাঁটতে সময় নেই, তাই অল্প সময়ে যতটুকু করা সম্ভব সব করবেন তিনি। তাছাড়া স্রোতের মামাও নিঃসন্তান, স্রোত বান্ধবী ওনারাও ইচ্ছে যতটুকু করা সম্ভব সব করা। ছাদে স্টেজ করা হয়েছে, পুরোটা ছাদ মরিচবাতি আর ফুলে সাজানো হয়েছে। মেয়েরা সবাই সাজতে ব্যস্ত। স্রোত সাজতে না চাইলেও বান্ধবী তাকে ধমকে জোর করে সাজায়। ধমকে বলে উঠে, তোর বিয়ে কি প্রতিদিন হবে? এত জ্ঞান জ্ঞান করিস কেন? কত প্ল্যানিং ছিল তোর বিয়ে নিয়ে, তার কিছুই হয়নি। এমনিতেই মেজাজ খারাপ, তুই আরো খারাপ করিসনি। বোনের কথা শুনে স্রোত আর বাধা দেয়নি। করুক যা ইচ্ছে, দুটোই দিন তো। স্রোতকে হলুদ আর কলাপাতা রঙের শাড়ি পরানো হয়েছে। হলুদ গোলাপের গহনা দিয়ে তাকে সাজানো হয়েছে। হলুদ গোলাপ স্রোতের অনেক পছন্দের। সব মেয়েরা হলুদ রঙের শাড়ি পরেছে। একে একে সব মেহমানরা পরিবারের সবাই ছাদে চলে গিয়েছে। অপেক্ষা নতুন করে। মেয়েদের সবাই সাজগোজ শেষ হলে তারা ছাদে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। বান্ধবী তো বোন দেখে নাটকীয় স্বরে বলতে শুরু করে, হায় আপু, তোকে দেখে তো আমি ফিদা। এত সুন্দর কেন তুই? মাশাল্লাহ মাশাল্লাহ। আমি যদি ছেলে হতাম আর তোর বোন না হতাম, শিওর মেহরাত ভাইকে কিডন্যাপ করে তোকে নিয়ে পালিয়ে যেতাম। বান্ধবীর কথা হাসির রোল পড়ে যায়। স্রোত বোনকে জড়িয়ে ধরে। যতই হাসি খুশি থাকুক না কেন, বান্ধবীর যে বোনের জন্য কষ্ট হচ্ছে তা স্রোত বুঝতেই পারছে। সবাই স্রোতকে ছাদে নিয়ে স্টেজে বসিয়ে দেয়। তারপর যত নিয়ম কানুন আছে সব শেষ করা হয়। মায়ের পরিবর্তে স্রোতের মামি সব করেন। ওনার কোনো সন্তান নেই বলে স্রোত বান্ধবী ওনার কাছে উনারই সন্তান। স্রোত যখন পৃথিবীতে আসে তখন ওর মায়ের কিছু জটিলতার জন্য প্রায় 1 মাস স্রোত তার মামির কাছে ছিল। এই দুধের শিশুর সব কাজ সব দায়িত্ব এখন ওনার ছিল, যার জন্য স্রোতের প্রতি তার ভালোবাসা একটু বেশি। বিয়ে বাড়িতে স্রোতের মায়ের দায়িত্ব উনি পালন করেছিলেন। নিয়ম কানুন শেষে উনি স্রোতের মাথায় হাত বুলিয়ে পড়লেন। সখী হ মা, নতুন জীবনে পা রাখছিস, নতুন সংসার, নতুন দায়িত্ব, সব ঠিকঠাক করে সামলে নিস। বলতে বলতে উনার চোখ দিয়ে পানি চলে আসে। স্রোত উনাকে জড়িয়ে ধরে সব নিয়ম কানুন শেষ করে। এখন আনন্দ করার পালা। প্রথমেই স্রোতের বান্ধবীরা নাচবে বলে ঠিক হয়। তারপর বান্ধবীর দল। সাউন্ড বক্সে গান চালু হলে ওরা তাল মিলিয়ে নাচতে শুরু করে। কর্ণা যে বধূ সাইজা ছেড়ে আজ তারে ফ্যান্টাস্টিক লাগতেছে। নাচতে সেই সবাই যখন হাততালিতে ব্যস্ত, তখন হঠাৎ আর একটা গান বেজে ওঠে। সবাইকে অবাক হয়ে যায়, কারণ ওদের স্ক্রিপ্টে এই গান ছিল না। বান্ধবী তখন স্রোতের পাশে বসা। হঠাৎ দেখে গানের তালে তালে ছাদের দরজা দিয়ে কিছু মানুষ হেসে প্রবেশ করছে। সামনে মেহরাত, তার দুই পাশে রিহানা, নয়না, আর তাদের পেছনে রায়হান, আরিফ, নবী। মেহরাদের পরনে কলাপাতা রঙের পাঞ্জাবি, বাকিদের হলুদ রঙের। সবাই তাদের দেখে ও বলে চিৎকার করে ওঠে। স্টেজের সামনে এসে তারা গানের তালে তালে নাচতে শুরু করে। স্রোত অবাক হয়ে তাকিয়ে আছে। ওই বাড়ি থেকে মানুষ আসবে এটা স্রোতের অজানা ছিল। মেহরাত নাচ করছে, তার মুখে হাসি, চোখ স্রোতের চোখে আবদ্ধ। অন্যদিকে বান্ধবী আর ওর বান্ধবীরা একজনকে দেখে একে অপরের মুখ চাচাই করছে। সবার মনে একটা প্রশ্ন, এই ব্যক্তি মেহরাদের সাথে এখানে কি করছে? এতক্ষণে খুশি থাকলেও ওই ব্যক্তিকে দেখে বান্ধবীর মন খারাপ হয়ে যায়। ওই ব্যক্তি নাচে ব্যস্ত, সে এখনো বান্ধবীকে খেয়াল করেনি। বান্ধবীর মন খারাপ দেখে ওর বান্ধবীরা স্টেজে বসা অবস্থাতেই ওকে বলে যেন মন খারাপ না করে, হলুদে মনোযোগ দেয়। মেয়রাদের নাচ শেষ হলে সবাই হাততালি দেয় আর সে স্রোতের দিকে এগিয়ে যায়। সে স্রোতের দিকে ডান হাত বাড়িয়ে দেয়। স্রোত ইতস্তত বোধ করছে, সবার দৃষ্টি ওদের দিকে। মেয়রাদের মুখের ভঙ্গিমা চোখ যেন বলে দিচ্ছে, আমি অপেক্ষা করছি তো স্রোতসিনী, হাত ধরুন, উঠে আসুন। স্রোত মেহরাদের হাতে হাত রাখে। মেহরা তাকে স্টেজের সামনে নিয়ে এসে হাত ছেড়ে দেয়। স্রোত আর বাকি সবাই মেহরাদের দিকে তাকিয়ে আছে, বোঝার চেষ্টা করছে আসলে সে কি করতে চায়।
স্রোতের হাত ছেড়ে দিয়ে মেহরাত একটু হাঁটু গেড়ে বসে স্রোতের দিকে একটা ডায়মন্ডের রিং এগিয়ে দেয় আর বলে, উইল ইউ বি মাই বেটার হাফ স্রোতসিনী? সারা জীবনের জন্য আমাকে আপনার স্রোতে গা ভাসানোর জন্যে সম্মতি দিবেন স্রোতসিনী? মেহরাদের কথা শুনে সবাই স্রোতের দিকে তাকায়। স্রোত শান্ত দৃষ্টিতে মেহরাদের মুখ পানে তাকিয়ে আছে। মেহরাদ স্রোতের উত্তরের অপেক্ষায় চোখ যেন বলে দিচ্ছে। এত সময় নিচ্ছেন কেন স্রোতসিনী? তাড়াতাড়ি করুন। স্রোত এবার তারা বাঁ হাতটা বাড়িয়ে দিয়ে শান্তভাবেই বলে ওঠে। আই উইল। মেহরাদের অদর প্রসারিত হলো, চোখে মুখে প্রশান্তির ছোঁয়া। সবাই চিৎকার করে উঠল। মেহরাজ স্রোতের বাঁ হাতের অনামিকায় রিংটা পরিয়ে দিল। এখন স্রোতের পাশে মেহরাদকে বসানো হয়েছে, বাকিদেরও আপ্যায়ন করা হয়েছে। এর মাঝে ওই ব্যক্তি মান্ধবীকে খেয়াল করে। সেও বুঝে উঠতে পারে না মান্ধবী এখানে কি করছে। এবার মান্ধবীদের নাচের পালা। মান্ধবীদের নাচবে আর এদিকে স্রোতকে মেহেন্দি দেওয়া হবে। মান্ধবী নিজেই গেয়ে উঠল। হে চাঁদ উঠেছে ওই, ফুল ফুটেছে ওই, সোনার মেয়ে নাচবে বলে মাথার চুল খুলে, ঘর সাজাবো কই, ফুল সাজাবো সই, সাদা সাদা আলপনাতে জবা ফুল তুলে, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। মেহেন্দি দেওয়ার পুরোটা সময় মেহরাত এক দৃষ্টিতে স্রোতের হাতের দিকে তাকিয়েছিল। আর একটা চমৎকার ব্যাপার হলো, মেহরাত একটা ডিজাইন করিয়েছে ওর বাম হাত আর স্রোতের ডান হাত মিলিয়ে, যেটা শুরু মেহরাদের হাতে আর স্রোতের হাতে শেষ। স্রোত চুপচাপ মেহরাদের কাণ্ড দেখছে। স্রোতের বান্ধবীরা তো হেসে কুটি কুটি। একজন তো স্রোতের কানে কানে বলেই দিল, স্রোত জিতেছিস। অনুষ্ঠান শেষে সবার খাওয়া দাওয়ার পালা। সবাই নিচে চলে যায়। মেহরাত স্রোতের পরিবারের সবার সাথে তার ভাই বোনকে পরিচয় করিয়ে দেয়। রিহানা রায়হানের ছোট বোন কলেজে খোলা থাকায় সে আজ বিকেলে আসছে। পরিচয় পর্ব শেষে মান্ধবী বুঝতে পারে এই ব্যক্তি মেহরদের চাচাতো ভাই। মান্ধবী খেয়াল করলো তার ফোনটা তার হাতে নেই, ছাদে ফেলে এসেছে। সে ছাদে চলে যায় ফোন আনতে। ওই ব্যক্তিও মান্ধবীর পেছনে পেছনে ছাদে চলে যায়। মান্ধবী ফোন নিয়ে পেছনে ঘুরতে দেখতে পায় রায়হান তার সামনে দাঁড়িয়ে। হঠাৎ রায়হানকে তার পেছনে দেখে সে ভয় পেয়ে যায়, তবুও তাকে এড়িয়ে চলে যাতে সামনের দিকে কদম ফেলে মান্ধবী। কদম ফেলতে রায়হান তার পথ আটকায় এবং শান্ত দৃষ্টিতে চেয়ে বলে, তোমাকে আবার খুঁজে পাবো কখনো ভাবিনি। খুঁজছেন নাকি? অনেক খুঁজেছি, অনেক। তোমার ফ্রেন্ডরা কেউ তোমার খোঁজ দেয়নি। আমি নিষেধ করেছিলাম। হঠাৎ হারিয়ে যাওয়ার কারণ? আপনার অজানা নয়, বাদ দিন। কেমন আছেন রায়হান ভাই? তার ছেলের সাথে জিজ্ঞাসা করে মান্ধবী। ভালো। আকাশের দিকে বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে বলে রায়হান। ইরা আপু কেমন আছে? বিয়ে করবেন কবে? যাক, আত্মীয় হয়ে গেলাম, বিয়ের দাওয়াত পাবো। স্মিত হেসে বলে মান্ধবী। মুখে সবসময় হাসি রাখা প্রয়োজন। এই হাসি শত্রুকে কনফিউজড করে দেয়। মান্ধবীর মুখে হাসি দেখে রায়হান অবাক হয় বটে। 1 বছর আগে যে মেয়েটা তার পেছনে পাগলের মতো ঘুরতো, ইরার সাথে সম্পর্ক আছে শুনে যে মেয়েটা সবার সামনে কান্না করেছিল, সেই মেয়েটা তার সামনে দাঁড়িয়ে হেসে হেসে দাওয়াত চাচ্ছে। বুক ভরা নিঃশ্বাস ফেলে রায়হান বলে, ওই দিনের 1 উইক পরেই আমি জানতে পারি ইরা আমাকে ঠকিয়েছে। শি ওয়াজ ইন এ রিলেশনশিপ উইথ আনাদার ওয়ান। শি চিটেড উইথ মি। মান্ধবী বিস্ময়কর দৃষ্টিতে সেট রইল, তারপর হেসে ফেলল। তাই বুঝি আমাকে খুঁজছিলেন? তুমি হাসছো কেন? এই যে আপনি আমাকে অপশন হিসেবে খুঁজছিলেন। তুমি চলে যাওয়ার পর আমি বুঝেছিলাম আমি তোমাকে মিস করছি। প্রতিদিন কোচিংয়ে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা, ভালোবাসি ভালোবাসি বলে মুখে ফেনা তুলে ফেলা মেয়েটাকে আমি মিস করছিলাম। আপনি ইরা আপুকে ভালোবাসতেন, সবার সামনে বলেছিলেন। এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। সে আমাকে ঠকিয়েছে। শক্ত গলায় বলে রায়হান। মান্ধবী চুপ করে রইল। রায়হান এবার মান্ধবীর চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আমাকে কি এখনো ভালোবাসো মান্দনী? এই প্রশ্ন আশা করেনি মান্ধবী। সে সময় নেয়, স্মিত হেসে বলে, পৃথিবীর কত অদ্ভুত নিয়ম, তাই না রায়হান ভাই? আমরা যাকে ভালোবাসি সে ভালোবাসে আরেকজনকে, সেই আরেকজন আবার ভালোবাসে অন্যজনকে। আমরা কেউই মনের মানুষটাকে পাই না, কোথাও কেউ নেই আসলে। কথাটা বলে মান্ধবী নিচে চলে যায়। তার টলমলে চোখগুলো রায়হান দেখতে পায় না। সে মান্ধবী যাওয়ার পানে চেয়ে আছে। মান্ধবী শেষ কথাটা ভাবতেই রায়হানের অধর প্রসারিত হয়। সে মান্ধবী যাওয়ার পানে চেয়ে বিড়বিড় করে বলে, এবার তোমাকে হারাতে দিব না আমি মান্ধবী।
নিজের করা ভুল নিজেই এবার শুধরে নিব। 1 বছর ভুলের শাস্তি ভোগ করেছি, এবার প্রায়শ্চিত্ত করার পালা। বান্ধবী রুমটা বেশি বড় হওয়ায় সবাই এই রুমে আড্ডা দিতে বসেছে। ড্রয়িং রুমে বড়রা আছে বলে তারা সবাই এই রুমে চলে আসে। এখন বাজে রাত 12টা। বাড়িতে এই তরুণরা ছাড়া আর কেউ নেই। বড়রা সবাই যার যার রুমে চলে গিয়েছে আগেই। মেহমান যারা ছিল তারাই বিল্ডিং এই, তারাও যার যার বাসায় চলে গিয়েছে। স্রোতের এত ভিড় ভালো লাগে না, কিন্তু কিচ্ছু করার নেই। সবাই জোর করে বসিয়ে রেখেছে। সে একবার বিরক্তি নিয়ে উঠতে নিচ্ছিল, তখন মেহরাত বলে, থাকুন না স্রোতস্বিনী, ভালো লাগছে তো। মেহরাদের কথা সে ফেলতে পারে না, কেন জানি সে বসে রইল। সবাই নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত। এর মাঝে স্রোত বলে, তোমরা আনন্দ করো, আমি ফ্রেশ হতে চাই। এই ভারী সাজ পোশাক আমার বিরক্ত লাগছে। সবাই জানে স্রোত কেমন, তাই এখন আর কেউ আটকায়নি। অনেক রাত হয়ে গেছে, কাল সকাল সকাল উঠতে হবে। মেয়েরাদের ভাই বোনরা জানিয়েছে তারা একটু পর রওনা হবে। বিয়ে বাড়িতে আনন্দ না হলে কি ভালো লাগে? ওদের বাড়িতেও মনেই হয় না যে বিয়ে। স্রোত চলে যাওয়ার একটু পর মেহরাদও ওয়াশরুমের নাম করে বেরিয়ে যায়। টেবিলের উপর থেকে একটা বাটি নিয়ে স্রোতের রুমে চলে যায়। রুমে গিয়ে বুঝতে পারে স্রোত ওয়াশরুমে। সে দরজা লাগিয়ে রুমের আলো নিভিয়ে দেয়। স্রোত হাত মুখ ধোয়ার জন্য ওয়াশরুমে গিয়েছিল। বেরিয়ে এসে রুম অন্ধকার দেখতে পেয়ে ভয় পেয়ে যায়। সে অন্ধকার ভয় পায়। ওয়াশরুমে আবছা আলো রুমে আসে। এতে স্রোত বুঝতে পারে রুমে কেউ আছে। সে রেগে ধমকে উঠে, কে এখানে? আমার এসব ফাজলামো একদম পছন্দ না। কারো সারা সপ্তাহ নেই। স্রোত আবার কিছু বলতে যাবে, তখনই টের পায় সেই মানুষটা তার পেছনে। মানুষটার গরম নিঃশ্বাস স্রোতের ঘাড়ে পড়ছে, সাথে অপরিচিত পারফিউমের ঘ্রান্ত আছে। মেহরা তার পেছনে বুঝতেই পেরে চকিত পেছনে ফিরে সে আর বিস্ময়ের সাথে বলে, মেজর সাহেব, আপনি এখানে? মেহরাত হাসলো। কোনো কথা না বলে হাতের বাটিটা থেকে হলুদ নিয়ে স্রোতের গাড়ি লাগিয়ে দিয়ে পড়ল। শুভ হলুদ স্রোতস্বিনী। স্রোত যেন অবাক হতেও ভুলে গিয়েছে সে এখানে হলুদ লাগাতে এসেছে। মেহরাত এবার রুমের আলো জ্বালিয়ে বিছানায় বসে বলতে শুরু করলো, আমার বিয়ে, আমার হলুদ সন্ধ্যা, আমার বউ, আর আমি নাকি হলুদ ছোঁয়াতে পারবো না? এটা কি ঠিক? আপনি বলুন স্রোতস্বিনী। স্রোত আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। সে বিস্ময় নিয়ে মেহরাদের কথা শুনছে। মেহরাত আবার বলল, ওইখানে দাঁড়িয়ে আছেন কেন? এখানে আসুন, আমাকে হলুদ লাগিয়ে দিন। সময় নেই, চলে যাব তো এখন। স্রোত সামনে হেঁটে গিয়ে বলল, আপনি কি আসলে পাগল? বউয়ের সাথে পাগলামি করব না তো কার সাথে করব? আজিব। নিন নিন, হলুদ লাগিয়ে দিন। আপনি আমি হলুদ না লাগালে হলুদ অনুষ্ঠান সম্পন্ন হবে না তো। কিছু একটা মনে করে মেহরাত আবার বলল, এই ওয়েট ওয়েট, আপনার হাত দুটো দেখি মেহেদির কেমন রং ধরেছে। স্রোত হাত বাড়িয়ে দেয়। হাত দেখে মেহরাত আনন্দের সাথে বলে, মাশাল্লাহ, অনেক সুন্দর রং ধরেছে। জানেন তো, কোলের মেহেদির রং যত গাঢ় হয় স্বামী নাকি তত বেশি ভালোবাসে। দেখুন আপনার মেহেদির রং কতটা গাঢ় হয়েছে, তবু আপনি বুঝলেন না আমি আপনাকে কতটা ভালোবাসি। শেষের কথাটা নাক টেনে কাঁদো কাঁদো স্বরে বলে মেহরাত। মেহরাদের কাণ্ড দেখে স্রোত হেসে ফেলে। তখন আবার বলে, হাসবেন না, সত্যি বলেছি। নিন, এখন আমি হলুদ লাগিয়ে দিন তো। হলুদের বাটিটা স্রোতের সামনে এগিয়ে দিয়ে বলল মেহরাত। মেহরাদের পাগলামিগুলো স্রোতের ভাল লাগছে, খুবই ভাল লাগছে। সে বাটি থেকে হলুদ নিয়ে মেহরাদের গালে ছুঁয়ে দিল। মেহরাত হাসলো, প্রশান্তির হাসি। এবার সে উঠে দাঁড়িয়ে পড়ল, আজ আসি, কাল আপনাকে নিজের নামে লিখে নিতে চলে আসব। কাল থেকে আপনি আমার, পুরোটাই আমার স্রোতস্বিনী, একান্তই আমার। মেয়েরা দরজা খুলেই দেখতে পায় দরজার বাইরে সবাই কোমরে হাত দিয়ে দাঁড়ালো। মানদেবী দুষ্টুমি করে বলল, ভাইয়া, এটা আপনার ওয়াশরুম। মানদেবীর কথা শুনে সবাই জোরে হেসে ফেলল। মেয়েরা তো বোকা ভাসি দিয়ে একবার স্রোতের দিকে তাকিয়ে তো আর একবার বাইরের সবার দিকে তাকায়। স্রোত কটমট করে মেহরাদের দিকে তাকিয়ে আছে, যেন চোখ দিয়েই জ্বালিয়ে দিবে। এর মাঝে নবীন, আরিফ আর রায়হান মেহরাদকে ধরে বলে, ভাই, আমাদের বাসায় অনেক ওয়াশরুম আছে, তুমি তাড়াতাড়ি চলো। এই কথা শুনে আর এক দফা হাসি রোল পড়ে যায়। ওরা চলে যায়। স্রোত শান্ত ভঙ্গিতে দরজার সামনে আসলে দেখতে পায় বিচ্ছু বাহিনী হাসছে। স্রোতকে দেখতেই বলে ওঠে, তুমি ওয়াশরুমে কি করছো স্রোত আপু? স্রোত ওদের কথার মানে বুঝতে পারে বলে মুখের উপর ঠাস করে দরজা লাগিয়ে দেয়। সবাই একে অপরের মুখ চাচাই করে জোরে হেসে ফেললো। দিনটা শুক্রবার। সকাল থেকে দুবাড়িতে আনন্দের ঢল নেমেছে। সবাই আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। কত কাজ। স্রোতকে সাজানোর জন্য আজ পার্লার থেকে লোক আসবে। স্রোত প্রথমে নাকচ করে দিলে তার মামি এসে তাকে বুঝিয়ে বলে,
স্রোত মা দেখো আজকের দিনটা কত সুন্দর, আজ তোমার বিয়ে, আমরা সবাই কত খুশি। দেখো এই দিনটা নিয়ে প্রতিটা মেয়ের কত স্বপ্ন থাকে। আজই তো সাজগোজ করার দিন, আজই তো মন ভরে তুমি সাজবে। এই দিন আর